অলক্ষী ছেলে, জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, আর কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদেরকে খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গার ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? কথাগুলো বলছে আর আমাকে বেল দিয়ে বেধড়ক মারধর করছে। পেটাতে পেটাতে হাঁপাতে শুরু করে, আর আমি ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছি। শরীরটা ফ্লোরে এলিয়ে দিয়েছি। মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গেছে, ওঠার শক্তি পর্যন্ত নেই। তারপর আমাকে মেরে এভাবে রেখে চলে যায়। আমি আমার আব্বুর ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আপনারা হয়তো ভাববেন, একটা ছেলে কেন মেয়েদের মতো মার খেলো, প্রতিবাদ কেন করেনি? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুইটা ছায়াই একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়াটা কতটুকু নিকৃষ্ট। আমার আব্বু মারা যাওয়ার পরে আমি আমার চাচা চাচির কাছে বড় হই। চাচার সামনে চাচি আমাকে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে, আর চাচা অফিস গেলেই আমার উপর অত্যাচার শুরু হয়। আর আমি সেটা মুখ বুঝে সহ্য করে নিই, কারণ ছোটো থাকতে ভয় দেখিয়ে দেখিয়ে বড় করেছে। ঘরের রান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা যাবতীয় সব কাজ আমাকে দিয়ে করায়। আমার চাচির এক মেয়ে, নাম রুহানিকা। মেয়ে খুব অহংকারী, তবে সে আমাকে পছন্দ করে। আমি রুহানিকাকে তেমন পাত্তা দেই না, টিউশনি করে নিজের খরচ বহন করি। এবার ভার্সিটিতে উঠেছি আমি। আমার খুব ইচ্ছে পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি সব ইচ্ছে পূরণ হয়? রাত 9:30 ছুঁই। আমি রুমে মরার মতো পড়ে আছি। আমাকে এভাবে বেধড়কভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি উনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। আমি জ্বরে কাতরাচ্ছি। বাইরে থেকে আমার চাচার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় চাচা অফিস থেকে ফিরে এসছে। চাচা আমাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, নিলয় বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো নিলয় দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? নিলয় কোথায়? চাচার কথায় চাচি যেন চুপসে যায়, আমতা আমতা করে বলে, নিলয় আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তা আমি আর না করিনি। আচ্ছা ঠিক আছে। মা বাবা, মারা ছেলেটাকে কোনো রকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ে রেখে যাওয়ার শেষ স্মৃতি নিলয়। আর রুহনিকা কোথায়? ও ভুলেই গিয়েছে। আমার নবাব জাদিন কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও, খাবার দাও, খেয়ে আমিও উঠি, শরীরটা অনেক ক্লান্ত। চাচার কথায় চাচি খাবার বেড়ে দেন। উনি খাবার খেয়ে রুমে চলে যায়, আর চাচি যেন হাঁপ ছেড়ে বাঁচে। আমাকে চাচা খুব আদর স্নেহ করেন। যদি কখনো শুনে যে আমার চাচি আমার উপর এমন টর্চার করে, তাহলে ওনাকে রাস্ত রাখবেন না। চাচিও রুমে চলে যান। সকাল 7টায় চাচা আবারও অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফজরের আজান শুনে আমি আস্তে আস্তে চোখ খুলে বসি। এখন শরীরটা একটু ভালো লাগতেছে। রাতে তো শরীর নড়াচড়াই মুশকিল ছিল। আমি আস্তে আস্তে উঠে উজু করে ঘরেই নামাজ পড়ে নিই। হাজার এই অবস্থায় মসজিদে যেতেই পারবো না। নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। কিরে এই অলক্ষীর বাচ্চা, বাজে কয়টা? উঠ, এত বেলা করে ঘুমালে বাজার করতে কে যাবে? বুয়ার রান্নার কাজে কে হেল্প করবে? উঠ, রুহানিকার কলেজ আছে। চাচি কথাগুলো বলছে আর আমাকে পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখতেছে আমার কোনো রেসপন্স নেই, তখন আমার গায়ে এক বালতি পানি ছুড়ে মারে। আমি লাফ দিয়ে উঠে বসি। চাচিমার দিকে একবার তাকিয়ে বললাম, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ব্যথা, জ্বরে অনেক গা পুড়ে যাচ্ছে। প্লিজ আজকে অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। আমার কথা শুনে তিনি যেন রেখে আগুন। কষি একটা থাপ্পড় মেরে বলে, অলক্ষীর বাচ্চা, কাজে ফাঁকি দেওয়া ধান্দা? যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি দেখলাম ওনার সাথে শুধু শুধু তর্কে জড়িয়ে লাভ নেই, কাজ করতে হবে। তাই কথা না বলে কাজে লেগে পড়ি। নিলয়, এই নিলয়, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়েছে, এখনো আমি চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারে? চা নিয়ে আয়। রুহানিকার কথায় আমি তাড়াতাড়ি করে চা বানিয়ে রুহানিকার ঘরে যাই। রুহানিকা চোখ কষলে আমার দিকে তাকিয়ে বলতে লাগে, তোকে বলেছি আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করলি? আমাকে মুখের ওপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি, তাহলে আম্মুর মার থেকে তোকে আমি বাঁচাতাম। তুই আমার ছোট বোন হোস, ভুলে যাস না। তোকে আমি ছোট বোনের মতোই দেখি। তো এইগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলিস, আর এইগুলো কথা বলতে লজ্জা করে না? আমার মুখ থেকে এগুলো শুনে রুহানিকা রেগে মেগে আগুন হয়ে যায়, আর চিল্লিয়ে বলতে থাকে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাতে তোর মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে রুহানিকা এমন একটা কাজ করে যে আমি কল্পনাও করিনি। আমাকে মার খাওয়ানোর এমনটা করবে আমি আশাই করিনি।
রোহানিকে আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে জোরে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায় ভেঙে। ফেলার সাথে সাথেই চাচিকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজ সাথে রোহানির চিল্লানোর আওয়াজে তাড়াতাড়ি করে চাচি রুমে এসে দেখে ফ্লোরে কাঁচ ছিটিয়ে পড়ে আছে। আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলছে। একটুখানির জন্য আমার শরীরে পড়েনি। আরও বলেছে আর নাকি তোমার দেওয়া কাজ করতে পারবে না। কি বলি অলক্ষীর বাচ্চা, তোকে বসে বসে খাওয়াচ্ছি, এইটা তো অনেক। একটু ঘরের কাজ করিস, এইতেই তো হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, মা বাপের মতো এখন চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবু কেন চাচার অন্ন ধ্বংস করিস? আজকে তোর খবর আছে, আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলেই চাচি রুম থেকে বের হয়ে যায়। আর রোহানির মুখে বিজয়ের হাসি। সে আমাকে অপমান করার শাস্তি দিয়েছে। আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি। দেখি এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচায়। আমি ভাবতেই পারছি না, সামান্য জেদের জন্য আমাকে এভাবে বাঁচালো। মনে মনে আমার খুব খারাপ লাগে। এই মানুষগুলোকে আমি আমার নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করি, কারণ তারা ছাড়া আমার আর আপন বলতে কেউই নেই। আমি মাথাটা নিচু করে রুম থেকে বেরোতেই দেখি চাচি বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এখন যত কিছু করি না কেন তিনি আমাকে মারবেই, তাই মাথাটা নিচু করে দাঁড়াই। আজকেও চাচি আমাকে মেরে আধমরা করে রাখে। কালকের মারের জায়গাগুলো শুকায়নি, আর আজকেও সেমভাবে পেটালো। কালকে রাতে কিছু খায়নি, আর সকালে আবারও মার খেয়ে নিলাম। আমি আস্তে আস্তে উঠে নিজের রুমের দিকে যেতেই ধবাস করে ফ্লোরে পড়ে যাই। জ্ঞান ফিরে ফেরাই দুপুরের দিকে। কাল রাত থেকে কিছুই পেটে পড়েনি, শরীরটা একেবারে দুর্বল। আস্তে আস্তে উঠে রান্নাঘরে খাবার কিছু আছে নাকি দেখতে যাই। অনেক খোঁজাখুঁজির পর এটাও ভাত তরকারি পাই। কিছুই করার নেই, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়াটা দেখি। আজকে আমাকে ভার্সিটিতে ভর্তি করে দেওয়ার কথা ছিল। বিকেলে 2টা টিউশনই করি। একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো, আমার আর্থিক অবস্থার কথা জেনে আমাকে তিনি ভার্সিটিতে ভর্তি করে দেবেন বলেছেন। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে আর আমার চাচির জন্য পারলাম না। রাত 9টা ছুঁই কলিং বেল বেজে ওঠে। আমি বুঝতে পারি যে আমার চাচু এসেছে। দরজা খুলে দিতেই চাচু আমাকে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? আমি আমার চাচুর দিকে অপলকভাবে তাকিয়ে থাকি। এই মানুষটি আমাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা আমাকে দেখতেই পারে না। কেন দেখতে পারে না সেটা আমার অজানা। চাচুর কথায় আমি সরু হেসে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ চাচু, শরীর ভালো আছে। আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে? আমার কথায় চাচা শব্দ করে এসে বাসায় প্রবেশ করে। চাচার সাথে আমার এত ভাবসাব দেখে চাচি যেন মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে চাচা কেন এত আদর স্নেহ করে তার অজানা। নিজের মেয়ে রোহানিকেও এত আদর স্নেহ করে না যতটুকু আমাকে করে, তাই তিনি আমাকে দেখতেই পারে না। উনি যায় আমাকে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি আমি চলে যাই তাহলে যেন তারা বাঁচে। আমার বদলে রোহানিকে তিনি আদর স্নেহ করবেন, কিন্তু না, আমাকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এত মারার পরও টু শব্দ পর্যন্ত করি না। রাতে সবাই খেতে বসেছে, কিন্তু চাচা আমাকে ডেকেই যাচ্ছে। আমি রুমে বসেছিলাম, কারণ চাচি না করে দিয়েছে তাদের সাথে বসে আমি খেতে পারবো না। আমার না আসা দেখে চাচা নিজে আমার কাছে ছুটে আসতে চাইলে রোহানিকা বলে ওঠে, আব্বু, এত আহ্লাদ দেখানোর কি আছে? নিলয় খাবে না এখন বলতেছে, তারপরও কেন জোর করতেছ? কই, আমাকে তো কোনোদিন এভাবে বলনি পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। রোহানির কথায় চাচা দাঁত খটমট করে তার দিকে তাকিয়ে বলে, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে? নিলয় আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। নিলয় তোর বড় ভাই হয়, আর নিলয়কে না নিয়ে খেলে আমার খারাপ লাগে। সারাদিন একটা বার তোদের সাথে বসে খেতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর নিলয়কে ভাইয়া বলে ডাকবি, মনে থাকে যেন। চাচার কথায় রোহানি খুবই অপমান বোধ করে আর ভাবে এই ছোট লোকটা যেন তার আব্বু থেকে কঠোর গলায় বলল। মনে মনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই। চাচা এসে দেখে আমি শুয়েছি। উনি আমাকে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায়। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে লেট করে, কারণ সবার অগোচরে আমি পড়তে বসি। রাত 3টা পর্যন্ত পড়ে বিছানায় গাইলে দিতেই রাতে সমস্ত ঘুম যেন আমাকে ঘিরে নিয়েছে। ঘুম ভেঙে যায় 7টার দিকে। বিছানা থেকে যে উঠতে যাবো তখনই দরজার সামনে চোখ যায়। আসলে আমি কখনো দরজা লাগিয়ে ঘুমাই না, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রোহানি।
এত সকালে রুহানিকে দেখে বেশ অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক হই রুহানির হাতে থাকা জিনিসটা দেখে। রুহানির হাতে ছিল চায়ের কাপ। আমার জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসছে। আমি কখনো বাড়িতে চা খাইনি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাইরে খেয়েছি, তবে আজ রুহানির এমন পরিবর্তন দেখে আমার হজম হচ্ছে না। আমি বেশ তীক্ষ্ণভাবে রুহানির দিকে তাকিয়ে থাকি। ভাইয়া, রুমে আসতে পারি? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি আসবো? আমি রুহানির মুখ থেকে ভাইয়া ডাক শুনে প্রায় ধাক্কা খাই। রুহানি আমাকে ভাইয়া ডাকছে, এটা কি আদৌ সম্ভব? আমি রুহানিকে রুমে আসতে বলি। রুহানি আমার খাটের উপর বসে চায়ের কাপটা আমার হাতে দিয়ে বলে, আমি চিন্তা করে দেখেছি, আজ পর্যন্ত আমি যা কিছু তোমার সাথে করেছি সব অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি রুহানির এমন পরিবর্তন দেখে অনেক খুশি, আবার অবাকও হই। তবে আপাতত এত কিছু ভেবে লাভ নেই। বোনটা যে তার ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। আমি রুহানির মাথায় হাত বুলিয়ে বললাম, দূর পাগলি, ভাইয়ের কাছে বোনের জন্য কোনো দিন রাগ থাকে না। আর তুই তো আমার ছোট বোন, আমি তোকে আগে মাফ করে দিয়েছি। আমার কথায় রুহানি অনেক খুশি হয়। আমাকে ফ্রেশ হতে আসতে বলে। আজ থেকে বুয়া এসে সব কাজ করবে বলে। সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে, আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা বলে গেল। আমি খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রুহানি আমার জন্য অপেক্ষা করছে, আর চাচি নিজের মতো করে বসে আছে। আমি আস্তে আস্তে গিয়ে টেবিলে বসলাম। চাচি একবার আমার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নেয়। নিলয়, আজ থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না। আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি, নিজের মতো চলতে পারবি। চাচির কথায় আমি অনেক খুশি হই। আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য। মনে মনে রুহানিকে অনেক ধন্যবাদ দিই। রুহানি খেয়ে কলেজে চলে যায়, আর আমি বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটি চলে যাই। কালকে যেতে পারিনি, তাই আজকে আর লেট করতে চাই না। খুশি হবার হয়ে নে, অতি তাড়াতাড়ি তোর কপালে আমাবস্যা নেমে আসবে, তখন কেঁদে কুল পাবি না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। চাচি আমাকে কিছুই বলে না। রুহানি আগের থেকে আমার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। এখন আর আমার রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না। বিকেলের দিকে আমি রুমে শুয়ে আছি, তখন রুহানি আমাকে ডাকে। আমি উঠে রুহানির রুমে চলে যাই। গিয়ে দেখি রুহানি বসে আছে। আমাকে দেখে উঠে এসে দরজা বন্ধ করে বলে, ভাইয়া, তোকে আজ কিছু বলবো, শোন। আচ্ছা বল, তবে দরজা বন্ধ করে আর কি আছে, এমনি বললেই পারিস। দরজা বন্ধ করে বলতে হবে, সিক্রেট। আচ্ছা বল। তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি? কখনো না। রুহানি কথাগুলো বলে তার জামার হাতের দিকের কিছু অংশ ছিঁড়ে ফেলে, বুকের দিকেও কিছু ছিঁড়ে ফেলে। চাচি আর চাচাকে চিল্লে ডাকতে থাকে বাঁচানোর জন্য। রুহানির এমন কর্মকাণ্ড দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে থাকি। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তখনই দরজার পাশ থেকে চাচা আর চাচি চিল্লাতে থাকে। রুহানি তড়িঘড়ি করে দরজা খুলে চাচিকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু, ভাইয়া আমার সব শেষ করে দিতে চেয়েছিল, আমি কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হয়েছি। মেয়ের এমন কান্না দেখে চাচা আমাকে কষিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। বুকের মাঝে লাথি দিয়ে দুহাত পিছনে ফেলে দেয়। তোকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমার মেয়েরই সর্বনাশ করতে চেয়েছিলি। ছি ছি ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কেন তোকে নিজের সন্তানের থেকে আদর স্নেহ বেশি দিয়েছি। আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। চাচু বিশ্বাস করো, আমি কিছু করিনি চাচু। রুহানিকে আমি আমার ছোট বোনের মতো দেখি, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস আর তোকে, তুই আমার সব বিশ্বাস নষ্ট ঘুরিয়ে দিয়েছিস। তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে। এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি বুঝতে পারলাম এখন আর চাচুকে হাজার বলে বিশ্বাস করবে না, কারণ কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না। অগত্যা আমি রুমে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বললাম, চাচু একটা কথা কি জানো, তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি যেটা শিখেছো ওটাই আমি করে আসছি। আজ পর্যন্ত আমি এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে। আমি কিচ্ছু করিনি, তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না। আসি। কথাগুলো বলে আমি চলে আসি। চাচা অন্যদিকে তাকিয়েছিল, কারণ আমাকে তিনি অসম্ভব ভালোবাসে, কিন্তু আমি তার মেয়ের সাথে এমন করতে পারবো তার সেটা জানা ছিল না। এদিকে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমাকে ঢাকায় যেতে হবে, ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনা করতে হবে। তাই আমি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসি। প্রায় সন্ধ্যার পরপর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে। আমি ওটাতেই উঠে যাই। প্রায় ফজরের আজান দেবে এমন সময়ে কমলাপুর স্টেশনে নামি। কমলাপুরের মতো জ্যামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগতেছে। আমি জানি না আমি কোথায় যাব, তবে সিদ্ধান্ত নেই এই ব্যস্ত শহরটা যেহেতু এসেছি, সংগ্রাম করে হলো আমাকে বাঁচতেই হবে।
হেঁটে হেঁটে একটু দূরে যেতে দেখতে পাই কয়েকজন লোক একজনকে ধরে অনেক জোর জবরদস্তি করছে, তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লোকটা মিনতি করতেছে না নেওয়ার জন্য। আমি তাদের সামনে গিয়ে বললাম, কি ভাই, লোকটার সাথে এমন করতেছেন কেন? ওনাকে ছেড়ে দেন। তাদের মাঝ থেকে একজন বলে ওঠে, তোর এখানে কাজ কি? ভাগ এখান থেকে, না হলে তোর কপালে শনি আছে। কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি। কথাগুলো বলেই আমি একজনকে কিক মারি, ছেলেটা সিটকে দূরে গিয়ে পড়ে। এভাবে একে একে তিনজনকে ইচ্ছে মতো খেলানি দিই, ছেলেগুলো পালিয়ে যায়। কে তুমি বাবা? আজ আমার অনেকবার উপকার করলে। তা তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে স্টেশন থেকে আসছো। জি চাচা, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আপাতত থাকার মতো কোনো কিছুই নেই, যেখানে পাবো শুয়ে পড়বো। কেন, তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা? আমি এতিম চাচা, আব্বু আম্মু মারা গেছেন, আমার কেউই নেই। এভাবে বলে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আগে আমার মেয়েকে আনি, সেও এই ট্রেনে দিয়ে আসার কথা, তাকে নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু রাস্তায় এই বকাটে ছিনতাইকারী ধরলো। আমি এর দ্বিমত করি না, কারণ থাকার মতো আর কোনো কিছুই নেই। আপাতত ওনার সাথে গেলেই হয়। আমি লোকটার সাথে আবারও স্টেশনের দিকে যাই। সেখানে যাওয়ার পর একজনকে দেখে আমি লোকটার পিছনে ভয়ে পালাই। সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল, মেয়েটির চোখগুলো টানা টানা, দেখতে অসম্ভব সুন্দর। আমি মেয়েটাকে দেখে লোকটার পিছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো, যখন আমি ট্রেনে উঠি তখন মেয়েটিকে দেখে থমকে যাই, কারণ মেয়েটি ট্রেনে টিটির সাথে ঝামেলা করছিল। যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল। ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটির চুলগুলো পিছনে গুঁজে দিচ্ছিল। আমি ভালো করে মেয়েটিকে দেখি, ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে। বলতে পারা যায় আমি প্রথম দেখাতেই ফিদা হয়ে যাই। দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের ছিটে গিয়ে বসে। আমি মেয়েটিকে দেখার জন্য তার সামনে ছিটে গিয়ে খালি জায়গাটায় গিয়ে বসি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায়। আমি খেয়াল করলাম মেয়েটির সাইড ব্যাগ থেকে 100 টাকার 3টা নোট পড়ে যায়। আমি তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নিই, মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায়। আমার ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে। তখনই, হ্যালো মিস, আপনার ব্যাগ থেকে টাকাগুলো পড়েছে। আমার দিকে একবার আর টাকাগুলোর দিকে একবার তাকিয়ে মেয়েটিতে সাইড ব্যাগ চেক করে দেখে তার টাকা নেই। সাথে সাথে মেয়েটি আমার হাত থেকে টাকাগুলো নিয়ে আমাকে প্রশ্ন করে, এই 100 টাকা কম কেন? বের করেন আমার 100 টাকা, না হলে আজকে আপনার অবস্থা 12টা বাঁচাবো। এইভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন। দিন আমার বাকি 100 টাকা। আমি মেয়েটির এমন কথায় থ হয়ে যাই, কারণ একে তো উপকার করলাম, তার উপর আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কি যাতা বলছেন মিস? আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করছি, এখন আবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন? কোথায় ধন্যবাদ দিবেন তা না? ধন্যবাদ দিতে বয়েই গেছে আমার। দেখুন, আপনাদের মতো চোরদের আমার ভালো করেই চেনা আছে। টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন? আমি বুঝতে পারি এখন যত কথা না বলবো ততই নিজের জন্য ভালো। পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে একটা 100 টাকার নোট আছে, সেটা মেয়েটাকে দিয়ে দিই। মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে, আমাকে কি আপনার আবুলের বউ মনে হয়? আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে। এটা আমার টাকা না, আমার টাকা আমাকে দিন। আল্লাহ, এখন ঝামেলায় পড়লাম। দেখুন মিস, আমি আপনার টাকা নিয়ে নিই, তারপরে আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি, তাই আমার কাছ থেকে টাকা দিয়েছি, যাতে আপনার অপবাদ থেকে মুক্তি পাই। তা বললে তো হবে না, আমার টাকা আমাকে দিতেই হবে। এগুলো কথা বলে লাভ হবে না, দিন। আমি যেন এখন কান্নাই করে দেব। কেন যে আমি পরোপকার করতে গেলাম, এখন নিজের টাকাও গেল, সাথে চুরির অপবাদও পেলাম। উপায় না পেয়ে আমি ট্রেনের মধ্যে দৌড় দিয়ে অন্য বগিতে চলে যাই। কি বাবা, কোথায় হারিয়ে গেলে? আমি লোকটার কথায় বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখি মেয়েটি কোমরে হাত দিয়ে রাগি লোকে আমার দিকে তাকিয়ে আছে। আমি শুকনো একটা হাসি দিয়ে টোপ গিললাম, মা মায়া, আজকে এই ছেলের জন্য আমি বেঁচে গেলাম। আর বলিস না, এইখানে আসার সময় একদল ছিনতাইকারী আমাকে ধরে বসে, হাতে ছুরিও ছিল। আমার কাছে যা আছে দিতে বলে, না করায় আমাকে মারতে আসছিল। তখনই এই ছেলে এসে ছিনতাইকারীদের মেরে আমাকে বাঁচিয়েছে। এই ছেলে, আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য। এখন যেতে পারেন। আরে শোন, ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবে। কেন আব্বু আমাদের বাড়িতে কেন? কারণ ছেলেটি এই প্রথম ঢাকায় এসেছে, আর তার কেউ ঢাকাতে থাকে না। ছেলেটি এতিম, আমার এত বড় উপকার করলো, এটা তো করতেই পারি। মেয়েটার কিছু বলল না, তবে একটা রাগের লোক নিয়ে আমার দিকে তাকিয়ে চলে যেতে থাকে সামনের দিকে। কি বাবা, দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো আমাদের সাথে। আমি আর কথা বাড়ালাম না, কারণ রক্তের সাথে না গেলে আর কোথায় থাকবো সেটা আমার জানাই নেই।
তাই আমি এর কোনো দ্বিমত পোষণ করিনি। আমরা একটু হাঁটার পরে বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়াই। মেয়েটি গেটে টোকা দিয়ে দারোয়ান এসে দরজা খুলে দেয়। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। এত বড় লোকের মেয়েকে না ট্রেন দিয়ে চলাচল করে? আমার মনে হাজারো চিন্তার বাস। তখন লোকটা আমার সামনে এসে বলে, বাবা দাঁড়িয়ে কেন, চলো ভিতরে চলো। এত বড় বাড়ি কি আপনাদের আঙ্কেল? হ্যাঁ বাবা, আমার বাড়ি এটা। কেন, পছন্দ হয়নি? কি বলেন আঙ্কেল, পছন্দ হবে না কেন? তবে আপনার এত বড় লোক তাহলে সাদাসিধেভাবে থাকেন কেন? না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেলওয়ে স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে? বুঝতে পেরেছি বাবা, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে শোনো, আমার নাম আহনাব চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আমরা সবাই সাদাসিধেভাবে চলাফেরা করতে পছন্দ করি, এই আর কি। আচ্ছা চলো ভিতরে চলো, বাকি কথা না হয় ভিতরেই হবে। আমি আর কথা বাড়ালাম না, আহনাব চৌধুরীর সাথে যেতে থাকি। দরজার সামনে যেতে একজন মহিলা এসে বলে, কি গো, মায়া এভাবে রেগে আছে কেন? আর তোমার সাথে ছেলেটাই বা কে? বলছি সব। তারপর আহনাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে। তাহলে তো ভালোই করেছো। আর বাবা, তোমার যতদিন মন চাই আমাদের বাসায় থাকিও। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এটা বলে মহিলাটি একজনকে ডাক দেয়। সাথে সাথে একজন মেয়ে এসে হাজির, সম্ভবত এখানে কাজ করে। তখন মহিলাটি বলে, আরে বাবা, দেখলে আমি কেমন? তোমার নামটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। জি আন্টি, আমার নাম নিলয় মাহমুদ। রহিমা, যা নিলয়কে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। আর বাবা, যাও ফ্রেশ হও গিয়ে। আমি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালাম, কারণ মানুষগুলো সত্যি অনেক কোমল মনের অধিকারী। এত বড় লোক হওয়ার পরও নেই কোনো হিংসে, ওনাদের মেয়ে মায়েরও নেই, তবে অসম্ভব রকম রাগী। অপরদিকে আমার চাচি আর আমার শাশুড়ি বোন, তাদের কথা মনে আসতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবারও হাজির। ভাইজান, আপনারা খালাম্মা ডাকে খাওয়ার জন্য। আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খায়নি, ক্ষুধায় পেটে চুচু করছে, তাই ওনাকে বললাম আমি আসতেছি। রহিমা চলে যায়। আমি নিচে গিয়ে থমকে যাই, কারণ নিচে ওই মেয়েটি বসে আছে। আমি মেয়েটাকে দেখে ভয় পেয়ে যাই, কারণ মেয়েটি আমাকে দেখে রাগি লোকে তাকিয়ে আছে। তখনই পাশ থেকে আন্টি বলে উঠলো, বাবা আসো, খেতে বসো আমাদের সাথে। ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি। আমার বসা থেকে মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খাবার না খেয়ে চলে যেতে নিলে আন্টি বলে উঠলো, কি রে মায়া, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে পরে যা। না মা, ক্ষুধা নেই আমার, তোমরা খেয়ে নাও। বেশি কথা না বলে খাবার খেয়ে তারপর যাও। জার্নি করে এসেছো, খেয়ে বিশ্রাম করো। আহনাব চৌধুরীর কথা মায়ে চুপ করে খেতে বসে যায়। আহনাব চৌধুরী যেমন সোজা তেমন রাগী, তাই মায়া তার মুখের ওপর কথা বলতে পারে না। তার মানে মেয়েটির নাম মায়া, যেমন দেখতে নামটাও তার সাথে যায়। তবে মেয়েটি বেশ রাগী। আহনাব চৌধুরীর কথায় আমি বাস্তবে ফিরে আছি। তা বাবা কি করবে বললে না তো? একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনি পড়ালেই হবে। আমি পড়াশোনা করতে চাই, তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। বাহ, বেশ তো। কিসে পড়ো তুমি? জি, আমি এবার ভার্সিটি উঠেছি, কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি। আব্বু মারা যাওয়ার পরে আর আমার আগের মতো পড়তেই পারি না। টিউশনি করে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি। দুঃখ নিও না, আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। সাথে তোমাকে আমি কাজ দিব, করবে? থাকার ব্যবস্থাও করে দিব। আহনাব চৌধুরীর কথায় আমি মনে মনে অনেক খুশি হয়ে যাই। তবে কাজটা কি আমি জানি না। আঙ্কেল কাজটা কি যদি বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তুমি কি গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল, চালাতে পারি। তাহলে তুমি মায়ার ভার্সিটিতে ভর্তি হবে, আমি সব ব্যবস্থা করে দেব। তোমার কাজ, তুমি মায়ার বডিগার্ড হয়ে থাকবে। আমি বিজনেসম্যান, জানোই তো। আর মায়া হলো আমার একমাত্র মেয়ে, তাই মায়ার উপর অনেকবার অ্যাটাক হয়েছে। তুমি ভালো ফাইট করতে পারো, তাই আজ থেকে তুমি মায়ের বডিগার্ড হয়ে মায়ার ভার্সিটিতে পড়বে, সবসময় দেখে রাখবে। তার জন্য তোমাকে মাসে 20,000 টাকা আর থাকা খাওয়া আমাদের এখানেই করবে। তুমি যে রুমটাতে আছো সেইখানেই থাকবে, কেমন? আমি 100 বার রাজি আঙ্কেল। আপনাকে কী বলেছি ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আপনি আমার শেষ সাহারা হয়ে গেলেন। তার জন্যই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহই ব্যবস্থা করে দেন। এতক্ষণ আহনাব চৌধুরী আর আমার কথাগুলো বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছিল। যখন বলল মায়ের বডিগার্ড, তখন মায়ের মুখ দেখার মতো ছিল। কথা চেপে না রাখতে পেরে বলে দিয়েছে, আব্বু আমার বডিগার্ড লাগবে না, আমি একাই যেতে পারবো। তোমার উপর অনেকবার অ্যাটাক হয়েছে, তুমি আমার একমাত্র মেয়ে, তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক। আর নিলয় বিশ্বাস তো একজন, আমি মনে করি
কালকে থেকে নিলয় তোমার সাথে ভার্সিটিতে যাবে। আমি সব ব্যবস্থা করে রাখবো। এখন খাবার খাও সবাই। আনব চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো। উনি খুবই মিশুক মানুষ, তবে যখন গম্ভীর হয়ে যায় তখন ওনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই চলে। সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যায়। এদিকে মায়া ওপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গোছাচ্ছে আর বলছে, নিলয় থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো। একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল, 100 টাকার লোভ সামলাতে পারেনি, সে নাকি বিশ্বস্ত। কথাগুলো বলার সময় দ্বিতীয় চেন টান দিয়ে খুলতেই একেবারে চকচকে একটা 100 টাকার নোট নিচে পড়ে যায়। টাকার উপর মায়ের চোখ পড়তেই বিস্মিত চোখে টাকা দেখে বুঝতে পারে যে ছেলেটা তাহলে সত্যি বলেছিল। ইস, আমি কখন থেকে চোর বলছি? উল্টো নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায়। ধ্যাত, আমিও না, ছেলেটা আমাকে আর আপুকেও সাহায্য করেছে। ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত? থাক, কালকে তো আমার সাথেই ভার্সিটিতে যাবে। কথাগুলো ভাবতে ভাবতেই মায়া ঘুমের দেশে পাড়ি জমিয়ে যায়। এদিকে চাচ্চু আমাকে ভুল বুঝলো। উনি কি জানতেন না তার রক্ত আমার শরীরে? আমি কখনো এমন করব না, আর কখনো যাব না। যেখানে বিশ্বাস নেই সেখানে কি করব? এখানে থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হয়। কথাগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। ফজরের আজানে মিষ্টি ধ্বনি শুনে আমার ঘুম ভেঙে যায়। অজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণে মনে হয় এখানে কোনো কিছু আমি চিনি না, তাই ঘরে নামাজ পড়ে নিই। নামাজ পড়ে হাতের ভাঙ্গা অ্যান্ড্রয়েড ফোনটা থেকে কোরআন শরীফ অ্যাপসটা বের করে কোরআন পড়তে শুরু করি। মিষ্টি কণ্ঠে ধ্বনি শুনে মায়া পিটপিট করে চোখ খোলে। এত সকাল সে কখনো ওঠে না, কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে। কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে। মায়া তিলাওয়াত শুনে আর থাকতে পারেনি। এমন মিষ্টি কণ্ঠের তিলাওয়াত যেন সে আগে কখনো শুনেনি। তাই আওয়াজটা ফলো করতে করতে আমি যে রুমে থাকি সে রুমে এসে দাঁড়ায়। দরজাটা খোলা, ওকে দিয়ে দেখে আমি পশ্চিম দিকে ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তিলাওয়াত করছি। মায়ের জানা নেই কতক্ষণ এভাবে ছিল, তবে আমাকে কোরআন পড়া বন্ধ করা দেখে তার হুঁশ ফেরে। হয়তো কোরআন পড়া শেষ, তাই সেও চুপি চুপি নিজের ঘরে চলে যায়, যাতে কেউ আর তাকে না দেখে। সে চিন্তা করতে থাকে কীভাবে একটা মানুষ এভাবে তিলাওয়াত করতে পারে। মায়ের মনে হচ্ছে সেইভাবে তিলাওয়াত করা শুনেই সময় পার করে ফেলতে পারবে। চিন্তা করতে করতে সে আবারও ঘুমিয়ে যায়। এদিকে আমি তিলাওয়াত শেষ করে ঘরের ভিতরে একটু পায়চারি করার পর বাইরে বের হই। তখন প্রায় 8টা বেজে গেছে। আমি দেখি আন্টি আর রহিমা নাস্তা বানাচ্ছে। আমি কি আন্টিকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আমি আপনাকে সাহায্য করি? ওয়ালাইকুম সালাম। না বাবা, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি সোফায় গিয়ে বসো। আমি আর জোর করলাম না। আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল, মায়া সবাইকে ঘুম থেকে তুললেন। সবাই নাস্তার টেবিলে বসে আছে। মায়া এখনও আসেনি। একটু পরে মায়ের সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে তার আম্মুকে বলে নাস্তা দেওয়ার জন্য। আন্টি আমাদের সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন আমাদের সাথে। বসতে বসতে আমাকে বললেন, নিলয় বাবা, এমনভাবে মধুর সুরে কোরআন তেলাওয়াত কোথায় শিখেছ? আজ আমি তোমার মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি, হয়তো আরও কেউ উঠেছে। আন্টির কথায় মায়া কাশতে শুরু করলেন। আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন। মায়া নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলেন। আমি আন্টিকে বললাম, গ্রামের বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি। অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো বাবা। আন্টির কিছু বললেন না। আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন। আমি কি আমার চাচু ঈদে যে প্যান্ট আর আরেকটা শার্ট কিনে দিয়েছিল সেটা এখনও নতুনই আছে, সেগুলো পরে রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতে মায়া আগের নাই কেমন করে যেন আমার দিকে তাকালো। আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে তোমার কাজ শুরু। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি, তুমি তোমার যাবতীয় যা যা লাগবে সাথে নিও। আমার কথা বললেই অ্যাডমিশন দিয়ে দিবে। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়ির সামনে যেতে মায়া বলতে শুরু করলো, শোন, ট্রেনের ঘটনার জন্য সরি, টাকা তুই নেসনি, বাসায় এসে ব্যাগ খুলে টাকাটা সেখানেই পাস। এই নে তোর টাকাটা। ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, টাকা লাগবে না। তুই কি আমাকে ফকির ভাবিস নাকি? নে তোর টাকা। আমি মায়ের ধমকে টাকা নিয়ে নেই। গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই অপর পাশ থেকে মায়ের সামনে এসে বসে। এ কি ম্যাম, আপনি পিছনে বসুন। কেন পেছনে বসতে হবে কেন? না মানে মালিকরা তো পিছনে বসে। তোর এত কিছু ভাবতে হবে না, আমার গাড়ি, আমি যেখানে ইচ্ছা বসবো। আর আমি সামনে না বসলে তোকে রাস্তা কে চিনাবে? মায়ের কথায় যুক্তি আছে, তাই আমি চুপ করে গাড়ি চালাতে থাকি। মায়া আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবি যেমন রাগী মনে করেছিলাম তার থেকে কমই আছে। আজ মায়া নীল কালারের সালোয়ার কামিজ পরেছে। আমি চোখ সরাতেই পারছি না, একেবারে যেন আসমান থেকে হুড় এসে আমার সাথে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটি চলে যাই। আমি পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে চলে যাই। এদিকে মায়া তার বান্ধবীর কাছে চলে যায়।
কি রে মায়া, এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথা থেকে আনলি? একেবারে চকলেট বয়, প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলছি রে। তিশার কথায় মায়া তার দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আব্বু আমার জন্য বডিগার্ড রেখেছে তাকে, আর আমাদের ভার্সিটিতেই পড়বে, আর ক্রাশ খেয়েছে সেই পর্যন্তই থাক। তোদের সবার দুলাভাই, বুঝতে পারছিস? তলে তলে টেম্পু চালাও, আমরা বললেই হরতাল, তাই না? তিশার কথা শুনে সবাই হো হো করে এসে দেয়। তখন আমি মায়াকে খুঁজতে খুঁজতে তার সামনে যাই আর বললাম, ম্যাম আপনাকে খুঁজতেছি, আমি তো প্রিন্সিপাল স্যারের রুমটাই চিনি না, আমাকে একটু দেখিয়ে দিবেন? এই তিশা, তোরা বস, আমি নিলয়কে স্যারের রুম দেখিয়ে আসি। স্যারের রুম দেখে মায়া আমাকে বলে, শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না, আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে, মনে রাখিস। যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে, আর ক্লাস শেষ করে ওই পডকাস্টটার সামনে এসে দাঁড়াবি, বুঝতে পারছিস? জি ম্যাম। মায়া কথাগুলো বলেই চলে যায়। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচি। প্রিন্সিপাল স্যারের রুমে নক দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আহনাব চৌধুরীর কথা বলতেই প্রিন্সিপাল আমাকে ভর্তি কমপ্লিট করে ক্লাসে নিয়ে যায়। এভরিওয়ান স্টুডেন্ট, এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড, সবাই পরিচিত হয়ে নিও, কেমন? কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায়। আমি গিয়ে পেছনের সিটে খালি ছিল সেখানে গিয়ে বসে পড়ি। তখনই ক্লাসে স্যার চলে আসে, আমাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে নতুন নাকি? দাঁড়াও। স্যারের কথায় বুঝতে পারে আমাকে বলেছে কথাটা, তাই দাঁড়িয়ে পড়ি। জি স্যার, আমি নতুন। তা আগে কোথায় পড়েছো? ময়মনসিংহে। তাহলে এখানে কেন? স্যার সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। স্যারকে মিথ্যা বললাম, আপনারা তো জানেনই কেন এসেছি। তোমার পরিচয় দাও আমাদের। জি, আমি নিলয় মাহমুদ। আব্বু মা একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যান, এখন আপন বলতে কেউ নেই। সরি ম্যাম, আর সবাই নিলয়ের সাথে পরিচয় হয়ে নিবে কেমন? স্যার আমাদের ক্লাস করে চলে যান। স্যার যেতেই অনেকে পরিচিত হতে আসে, তাদের মাঝে একজন খুবই মিশুক। হাই, আমি সাইফুল। হ্যালো, আমি নিলয় মাহমুদ। ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস। তাহলে আপনি বলা যাবে না, তুই করে বলতে হবে, কেমন? একটু ভেবে রাজি হয়ে যায়। ওকে। তাহলে চল, আমরা বাকি ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিই। ওকে চল। সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দেয়। তার প্রত্যেকেই মিশুক মনের। তাদের সাথে পরিচিত হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি, কারণ মায়াকে নিয়ে বাড়ি যেতে হবে। বড় গাছের কাছে গিয়ে দেখি মায়া আগে সেখানে দাঁড়িয়ে আছে। কিরে, এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, চল। সরি, ক্লাসে দেরি হয়েছে। আচ্ছা চল, এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? শপিং করতে যাব, চল শপিং মলের দিকে। আমি আর কি করব, মালিক যেখানে বলবে আমাকে সেখানে নিয়ে যেতে হবে। মায়া ম্যামকে নিয়ে শপিং মলে যাই। অনেক মার্কেট করেছে, ছেলেদেরও করেছে, হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য। আমার কি, আমি ওনার বডিগার্ড মাত্র, ওনাকে সুরক্ষা দেওয়া আমার কাজ। শপিং শেষে ওনাকে নিয়ে বাড়িতে যাই। নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন, তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই। নে, এগুলো তোর জন্য নিয়েছি। আমার জন্য ম্যাম? তোর জন্য। পরে জানাবি কেমন হয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে। ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে পরে চলে যাই। রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখি শার্ট প্যান্ট, দেখতে সেই সুন্দর। ম্যামের পছন্দ ভালো বলতে হবে। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য। একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালানো শুরু করলাম। ভার্সিটি গিয়ে ম্যামকে নামিয়ে গাড়ি পার্ক করে চলে যাই। গাড়ি পার্ক করে ক্লাসেও চলে যাই। ক্লাস শেষ করে বাইর হতেই সাইফুল প্রশ্ন করলো, নিলয়, তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস, কাহিনী কি? ও, তুই মায়া ম্যামের কথা বলছিস? আচ্ছা শোন। তারপর সাইফুলকে সব বললাম। তার মানে তুই মায়ার বডিগার্ড? তাহলে তো তোর কপাল খুললো। এই ভার্সিটির সবার ক্রাশের তুই বডিগার্ড। মায়ার সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, আর তুই কিনা তার বাড়িতে, তার সাথে ভার্সিটিতে আসিস। তোরই তো কপাল রে বন্ধু। আমির সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে দেখি একটা ছেলে মায়ের হাত ধরে টানাটানি করছে। মায়া যতবার সারানোর চেষ্টা করছে ততবার হাত চেপে ধরছে। বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায়। তার কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করি যে কী নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। রকি, তুই কিন্তু অসভ্যতামি করছিস। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন আমার পেছনে পড়ে আছিস? হাত ছাড়, সবাই দেখছে। আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসবি না? আমার বাপের কি টাকা পয়সার কম আছে? বরং তোর বাপের থেকে বেশি আছে। আজকে আর তোর কোনো কথাই মানছি না। তুই আমার গালে থাপ্পড় মেরে চরম ভুল করেছিস। আজকে তা হাড়ে হাড়ে টের পাবি। কথাগুলো বলে রকি ছেলেটা মায়ের হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে,
কিন্তু এক চুলও নাড়াতে পারছে না। ছেলেটা মনে মনে চিন্তা করে, এক মুহূর্তে মায়ের শরীরে এত শক্তি কোত্থেকে আসলো। সে নাড়াতেই হিমশিম খাচ্ছে। ঘুরে মায়ের দিকে তাকাতেই দেখে যে আমি তার অপর হাত ধরে আছি, তাই সে নাড়াতে পারেনি। এই কে রে তুই? আমার কাজে বাধা দিস? জানিস আমি কে? আমার পাওয়ার কি জানিস? নিজের ভালো চাইলে পালা এখান থেকে। আমি মায়া ম্যামের বডিগার্ড, আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না, তাই ওনাকে ছেড়ে দিন, এতে আপনারই ভালো হবে। বুঝতে পারছি, তোকে এভাবে বললে হবে না। কথাটা বলেই যে ছেলেটা আমাকে ঘুষি মারতে যাবে, আমি তার ডিফেন্স করি, উল্টো তার নাক বরাবর ঘুষি মারি। ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পেছনে চলে যায়। হুট করে মায়াকে ছেড়ে দেওয়ায় তাল সামলাতে না পারায় পড়ে যেতে নিলেই আমি মায়ের কোমর জড়িয়ে নিই। মায়া অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথায় মায়া আর আমি বাস্তবে ফিরি। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? একটু ওয়েট কর, তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো বলেই ছেলেটা কাকে যেন ফোন দেয়। মায়া আমাকে বলে, নিলয় ওরা ভালো ছেলে না, চলো বাসায় চলো, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। রকির পাওয়ার অনেক, তুমি পারবে না। এখন অনেক ছেলে পেলে আমাকে মারার জন্য আসবে, তাই চলো বাসায়। না ম্যাম, পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। আর দেখি কাকে নিয়ে আসে। আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। আজ যদি এভাবেই চলে যাই, পরদিন আপনাকে আরও নানানভাবে হেনস্থা করবে। তাই আজকে কাহিনীর রীতি এখানেই টেনে যাব। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বডিগার্ড মাত্র, আপন বলতে কেউ নেই আমার, তাই মরার চিন্তা আমি করি না। আমি কথাগুলো বলে মায়ের ফ্রেন্ড তিশাকে ইশারা করে মায়াকে নিয়ে যেতে বলি। তখনই প্রায় 2-3টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। 3টাতেই পোলাপানে ভর্তি। তারা সবাই তেরে এদিকে আসছে। মায়া ভয়ে কাতর হয়ে আছে আর ভাবছে আমি কি পারবো এতগুলো ছেলের সাথে। তখন একটা ছেলে দৌড়ে এসে আমাকে বাড়ি মারার জন্য অকেস্টিক ওঠাতেই আমি ডান হাত ঘুরিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারি। ছেলেটা ছিটকে কয়েক হাত দূরে চলে যায়। আমি অকেস্টিকটা নিয়ে হাতে ঘোরাতে থাকি। ভার্সিটির সবাই অবাক হয়ে তামাশা দেখছে, কারণ একটা ছেলে কীভাবে এতগুলো ছেলের সাথে লাগতে যায়। ট্রেনিং ছাড়া কোনো ছেলে এমন সাহস পাবে না। সবার মনে কৌতূহল, বিশেষ করে মায়ের মনে অনেক কৌতূহল, কারণ আমাকে দেখলে বোঝার কোনো উপায় নেই। এমনভাবে ফাইট করতে পারবো যে আমি একে একে সবাইকে মেরে শুয়ে দিই। ঠিক তখনই পিছন থেকে রকি আমার মাথায় আঘাত করে। আমি সিটকে দূরে সরে যাই, মাটি দিয়ে মুখ থুবড়ে পড়ে যাই। মায়ের নিলয় বলে চিল্লে ওঠে, শালার গায়ে এত শক্তি জানতাম না। আমার সব পোলাপানকেই মেরে শুয়ে দিয়েছে। এখন কেমন লাগে? মায়াকে মনে করেছিলাম বিয়ে করব, কিন্তু এখন আর করব না। এখন মায়াকে রকি কথাগুলো বলে উচ্চস্বরে হাসতে থাকে। এই ভার্সিটির কারো সাহস নেই রকি কিছু বলার, কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি, সাথে বড় বিজনেসম্যান। রকি কথাগুলো বলে মায়ের হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে এমন সময় কাপুরুষের মতো ভীষণ আক্রমণ করলে কেন? সামন থেকে করতে কি ভয় লাগে? মায়া ম্যামের বডিগার্ড আমি। মায়া ম্যামকে ধরার আগে আমাকে টপকে যেতে হবে, পারবি? রকি পিছনে তাকে দেখে আমি অকেস্টিক মাটিতে একবার রাখছি, আরেকবার ওঠাচ্ছি। মাথাটা নিচের দিকে করে রাখা ছিল। হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁখি দিয়ে রকির দিকে তাকাতেই মায়াকে ছেড়ে 2 কদম পিছিয়ে চলে যায়। মায়ের হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। রকি ছাড়তে মায়া আমার কাছে এসে বলে, সত্যি বলেন তো আপনি কে? এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন, বলুন তো আপনি কে? আর কি উদ্দেশ্য আমাদের এখানে থাকার? আরে ম্যাম কি বলেন, আমি আপনার বডিগার্ড, আপনাকে সেভ করা আমার দায়িত্ব। আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিয়ে তো পিছপা হই না। আচ্ছা চলুন বাড়ি যাওয়া যাক। মায়ের সব চিন্তা সাইডে রেখে আমাকে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়ালেন কেন? চলেন। তোমার মাথায় লাল এগুলো কি? দেখে নিচ্ছ হও তো। মায়ের কথায় আমি নিচু হতেই মায়া আমার মাথায় হাত দিয়ে দেখে রক্তে পুরো মাথা একাকার। কানের সাইড দিয়ে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে মায়া ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই আমি বেহুশে মায়ের কোলে গড়িয়ে পড়ি। আমার এই অবস্থা দেখে মায়া কান্না করে দেয়। ভার্সিটির কয়েকজন ছেলে পেলে সে আমাকে নিয়ে হাসপাতালে যায়। আমি পিটপিট করে চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা। ওঠার জন্য চেষ্টা করতেই কে যেন আমাকে এসে ধরে। তাকে দেখে মায়া আমাকে ধরে আছে। চোখগুলো ফোলা, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা শুকনো শুকনো। আমি গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে আছি। এই তোমার জ্ঞান কখন ফিরেছে? আর আমাকে ডাক দাওনি কেন? এখন যদি পড়ে যেতে তখন কি হতো? কারণ এমন আচরণে আমি চমকে যাই। কারণ যে মেয়ে আমাকে তুই সেটা কথাই বলে না, সে মেয়ে আজ আমাকে তুমি করে সম্বোধন করছে। ব্যাপারটা আসলে চিন্তাদায়ক। আমি আস্তে আস্তে বললাম, আসলে ম্যাম শরীরটা খুব ব্যথা করছে, নাড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছি না, তাই আর কি। একদম নড়বে না। টানা 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি।
মায়ের কথায় আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি 3 দিন হাসপাতালে বেরিয়েছিলাম, মাথায় প্রেশার নিতেই পারছিলাম না, চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। ডাক্তার এসে আমাকে চেক আপ করে কিছু ওষুধও লিখে দেয়। তার মাঝে আহনাব সাহেব ও তার স্ত্রী এসে আমাকে দেখে যায়, তবে মায়া আমার কাছ থেকে নড়েনি। এই কাহিনীর জন্য নিজেকে দোষ দেয়। আহনাব সাহেব যখন শোনে এটা রকি করেছে, তখন তার মুখে ভয় এবং মুখটা কালো দেখা গিয়েছিল। আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয়। মায়া আহনাব চৌধুরী সহ ওনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে। দেখো বাবা, তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুই করতে পারিনি। নিজের কাছে লজ্জাকর লাগছে বিষয়টা। আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে। আকাশ সাহেব বিজনেসম্যানের সাথে পলিটিক্স করে। তার বড় ছেলে এইখানকার মাফিয়া, বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলে দিয়েই করাই। আর আমি একজন বিজনেসম্যান। তখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি, তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে। সরি বাবা, মাফ করে দিও। আরে আঙ্কেল, এগুলো কী বলছেন আপনি? আপনি আমার বাবার বয়সী, আমাকে এমন আদর স্নেহ আমার ফ্যামিলিও দেয়নি। আর আগে কী হয়েছে জানি না, আজ থেকে আপনাদের দেখে রাখার দায়িত্ব আমার। আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগাতে পর্যন্ত পারবে না। আমি আগে বুঝেছিলাম বাবা, তোমাকে আমি বিশ্বাস করে ভুল করিনি। মায়ের মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করেছো। আচ্ছা, তুমি কি ফাইট করার কথা শিখেছো? জি আঙ্কেল, আমাদের গ্রামের কলেজে শিখেছি। তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব? তোমার মায়ের স্টাইল যেন প্রফেশনাল কাউকে হার মানাবে। আঙ্কেল আন্টি তাদের সাথে আড্ডা দিতে ভালোই লেগেছে। মায়ের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ তার অনেক বড় লোক। আমাকে যে রাস্তা থেকে এনে থাকতে দিয়েছে এটাই বেশি। তাই মায়ের চিন্তাধারা যখনই মনে আসে সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন আমি পুরোপুরি সুস্থ। আজ প্রায় 10 দিন হয়ে গেল। রকি কোথায় তোরা খুঁজে পাচ্ছিস না? তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু পুষে রাখছি, তোদের থেকে কুত্তাও কাজের হয়, মালিকের সঙ্গে থাকে। আকাশ সাহেবের চিল্লানো শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে উঠছে, কারণ আকাশ সাহেব খুব একটা সুবিধার মানুষ না। ভিড়ের মাঝে একজন এসে বলতে লাগলো, স্যার, প্রায় 10 দিন আগে রকি স্যার আহনাব চৌধুরীর মেয়েকে তুলে আনতে চেয়েছিল। লোকটা আকাশ সাহেবকে সব বললে উনি বললে, তোরা এগুলো আমাকে আগে বলিসনি কেন? ছেলেটার সাথে ঝামেলা হওয়ার পরে রকিকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে ছেলেটার হাত থাকতে পারে। তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা। আমিও দেখতে চাই আহনাব তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে। যেভাবে হোক রকিকে বের করতে হবে। রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারিনি। রাত প্রায় 2টা ছুঁই। আমার ফোনে কল আসে। এতক্ষণ আমি জেগেছিলাম। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কে বলো তো শোনা যায়নি, তবে কথাগুলো শোনার পর আমার মুখে মুচকে হাসি এসে ভর করে। ব্যাগ থেকে কালো একটা হুডি, কালো প্যান্ট, কালো একটা জোকার মাস্ক পরে রাতের নির্জনতায় বের হয়ে যাই। গেট খুলে বের হওয়ার পরই একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। আমি গাড়িতে উঠে বসতে গাড়িটা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা থেমে যায়। আমি গাড়ি থেকে নেমে দেখি কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো আর চারপাশটা অন্ধকার। সামনে একটা ভাঙাচোরা বাড়ি থেকে হালকা আলো বেশ আসছে। আমি ভাঙা বাড়িটা দিয়ে পা বাড়াই। এই কুত্তার বাচ্চা, তোরা কি আমাকে কেন ধরে আনলি? খুলে দে, পরে তোদের দেখাচ্ছি কাকে ধরে এনেছিস। আমার বাপ এই এলাকার এমপি, আমার বড় ভাই মাফিয়া, আর তোরা আমাকে ধরে এনেছিস। ভাই যদি জানতে পারে তাহলে তোদের সবকটাকে কুত্তার মতন মারবে। খুলে দে। এই রাশেদ শালা বেশি বকতেছে। মন চাচ্ছে পিস্তলের সব বুলেট এখনই শালার মুখে পুড়ে দেই, কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছুই করতে পারবো না। শালা অনেক কুকর্ম করেছে, স্যার আসলে এটার কাহিনী শেষ করবে। তারেক আর রাশেদের কথার মাঝেই একটা লোক ঘরটাতে প্রবেশ করে। লোকটাকে দেখে তারেক আর রাশেদ রকি সোজা একটা চেয়ার এনে দেয়। লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গম্ভীর কণ্ঠে বলে, 10 দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছ? লোকটার গম্ভীর কণ্ঠস্বর শুনে তারা দুজনে কেঁপে ওঠে। আর তারেক বলে, স্যার আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। এই 10 দিন শুধু পানি ছাড়া আর কিছু খেতে দেয়নি। গুড। এই কে রে তুই? আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি? আমার ভাই জানতে পারলে তোকে ছাড়বে না। এখনো যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে, আমি তোকে মাফ করে দিব, কথা দিলাম। রকির কথা শুনে লোকটা উচ্চস্বরে হাসতে থাকে, যেন রকি কোনো জোকস বলছে। হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে, তোর পাপের করা পূর্ণ হয়েছে। তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তোর কোনো মাফ নেই। আর হ্যাঁ, তোর ভাইকেও আমি আমার নিজ হাতেই মারবো। কে তুই? মুখ থেকে মাস্ক খুলে সামনে আয়। ভয় পেয়ে মুখ ঢেকে কেন আছিস? মৃত্যুর সামনে এসেভাবে চিল্লে কথা বলছিস? তোর সাহস আছে মানতে হবে। সকালে ব্রেকিং নিউজ হবে, এমপি আকাশ সাহেবের ছেলে রকি কি কারা যেন খুন করেছে।
লোকটার হাসির সাথে যেন পুরো ঘরটা কাঁপতেছে। রকির গলা শুকিয়ে গেছে। প্রথমে ভয় না পেলেও মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন। মানুষ যতই বাহাদুর দেখাক না কেন, মরণের কথা শুনলে সরাসরি গলা শুকিয়ে যায়। কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, আগে বা পরে। তাই রকি ভয় করতে শুরু করেছে, চিল্লিয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আগন্তুক লোকটা যেন সে বিষয়ে কোনো হুঁশই নেই। চেয়ারে হেলান দিয়ে উপরে জ্বলে থাকা লাল কালারের লাইটার দিকে তাকিয়ে আপন মনে সিগারেট টানছে। আর পাশে দুজন রাশেদ আর তারেক তার পিছনে দাঁড়িয়ে আছে। বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে। লোকটা সিগারেট শেষ করে তাদের দুজনকে ইশারা করতেই তারা দুজনে বোঝা যায় কী করতে হবে। ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে ওঠে, আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে আমি বাইরে থেকে এসে চুপি চুপি নিজের ঘরের দিকে যেতে নিলেই পেছন থেকে একটা ডাকে থমকে দাঁড়াই। নিলয়, এত রাতে কোথায় গিয়েছিলে? মায়ের কথায় আমার চোখে আতঙ্কের ছাপ। তার মানে মায়াকে সব জেনে গেল নাকি? এখন কি বলবো মায়াকে? কি বলা যায়? মায়া আমার দিকে রাগের লোকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিই। আমি তো মনে করেছি মায়া সব সত্যি জেনে গিয়েছে। তখনই মায়া আমার কলার চেপে ধরে বলতে লাগে, তুই সিগারেট খাস? আর সিগারেট খাওয়ার জন্যই তুই এত রাতে বাইরে গিয়েছিস? হ্যাঁ, কথা বলছিস না কেন? মায়ের কথায় আমি টাসকি খাই। তার মানে মায়া কিছু বুঝতে পারিনি। আমি মনে মনে খুশি। তবে এখন যেভাবেই হোক মায়াকে শান্ত করতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন ম্যাম, আমি সবসময় খাই না, যখন ভালো না লাগে তখন খাই। আর আজকে উঠ করে ঘুম ভেঙে যায়, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ, এগুলো সাইপাস আর খাবি না, মনে থাকবে। আজকের জন্য মাফ করে দিলাম তোকে। আচ্ছা ম্যাম, আর খাবো না। এখন কলারটা ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসতেছে। ছাড়বো না? কি করবি তুই? কথাগুলো বলেই মায়া আমাকে একেবারে তার কাছে নিয়ে আসে। একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারছি। আমি যেন কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছি। হঠাৎ মনে হয়ে যায় এগুলো ঠিক হচ্ছে না। ম্যাম, আর কখনো সিগারেট খাবো না, প্লিজ ছেড়ে দিন, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার কথায় মায়া বাস্তবে ফিরে আমাকে ছেড়ে দেয়। তবে ছাড়ার আগে বলে আর কোনোদিন যেন সিগারেট না খায়। মায়ের রুমে গিয়ে ভাবতে থাকে। হুট করে তার ঘুমটা ভেঙে যায়। পরে আর ঘুমই আসছিল না। তাই সাথে যাওয়ার জন্য রুম থেকে বেরোতেই আমাকে দেখে বাহির থেকে আসতেছি। এই জন্যই আমি এভাবে ধরা খেলাম। ভাবতে থাকে যে ভালোই হয়েছে, অন্তত তার ভয়ে সিগারেট খাবো না। এগুলো মনে মনে ভাবে আর হাসতে থাকে মায়া। ইস, কি বাচ্চাটা এনে বাঁচলাম। বাকি কাপড়গুলো গাড়িতে খুলে আসছিলাম। যদি ওই কাপড়ে দেখে ফেলতো তাহলে আমার কাহিনী শেষ ছিল। আমি মনে মনে আল্লাহর কাছে হাজারে শুকরিয়া আদায় করি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য। আব্বু শোনো, পরশুদিন কিছু ড্রাগস যাবে ভার্সিটিতে। রকিকে বলিয়ে ভার্সিটির পিছনে পরিত্যক্ত বাড়িটার ভিতরে নিচে একটা গোপন রুম আছে, সেখানে সব ড্রাগস যেন রাখে। আমি রকিকে ফোনে পাচ্ছি না। এভাবে যদি ড্রাগসের ব্যবসাটা চালিয়ে যেতে পারে তাহলে আমরা টাকার ওপর ঘুমাবো আর তোমাকে মন্ত্রী বানিয়ে দিব, হা হা হা। রাজের কথায় আকাশে খুশি হলেও আবারও বেজার, কারণ রকিকে খুঁজে পাচ্ছে না, জানে না কোথায় আছে। তাহলে রকিকে কিভাবে বলবে আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানাবে এটা শুনে। আসলেই দুনিয়ার স্বার্থ নিয়ে ভরপুর। বাপ ছেলের সাথে, ছেলে বাপের সাথে বেইমানি করে শুধুমাত্র এই টাকার জন্য। ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। রাজ আকাশ সাহেবকে কথাগুলো বলেই ফোন রেখে দেয়। এদিকে আমি আর মায়া অনেকদিন পর ভার্সিটি যাচ্ছি। আমি অসুস্থ থাকাকালীন মায়া ভার্সিটি যায়নি। আজকে আমরা দুজনেই ভার্সিটি যাচ্ছি, তবে গাড়ি নিয়ে নয়, রিক্সা নিয়ে। আমি অনেকবার বলেছি গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মায়ের একটাই কথা রিক্সা দিয়ে যাবে। অগত্যা না পেরে আমি রিক্সা ডেকে আনি। রিক্সায় দুজনে একসাথে বসে আছি। তবে মায়ের রাগে ফুসছে। মাকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধ হয় ফেটে যাবে। দাঁতে দাঁত চেপে আমাকে বলে, এত দূরে বসছো কেন? মাঝে এত জায়গা থাকতে একেবারে সাইডে হয়ে বসেছো কেন? এদিকে আসো। না না, আমি ঠিক আছি, সমস্যা নেই, আমি এখানে ঠিক আছি। আমার এমন কথা শুনে মায়া নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। কলার ধরে টান দিয়ে একেবারে তার কাছাকাছি নিয়ে আসে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বুঝতে পারছি না কী করব, কারণ যেখানে মায়ের নিজের ভয় পাওয়ার কথা সেখানে মায়া না পেয়ে আমি পাচ্ছি। হয়তো এতিম আর গরিব বলে এত বড় লোক কারো কাছাকাছি যেতে বিবেকে বাঁধে। মায়া আমার হাত জড়িয়ে ধরেছিল। আমি বলার পর হাত ছাড়েনি, বরং রাগীভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে চিন্তা করি, মায়ের মনে কি আমার জন্য কিছু আছে, নাকি এমনিতেই মায়া মজা করছে। সব চিন্তার ব্যাঘাত ঘটে রিক্সা চালকের ডাকে তাকে দিকে ভার্সিটি এসে পড়েছি। আমি টাকা দেওয়ার আগে মায়া দিয়ে দেয়। দুজন একসাথে ভার্সিটিতে প্রবেশ করতেই ভার্সিটি মাঠে সকল স্টুডেন্টদের জড়ো হয়ে তাকিয়ে দেখতে দেখে আমরাও সেখানে যাই। একজন স্টুডেন্টকে আমরা জিজ্ঞাসা করি, ভাই কি হয়েছে এখানে? এত স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে এখানে কেন? কি ভাই, কিছু জানেন না? এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কেউ খুব
খারাপভাবে খুন করে, এখানে ফেলে রেখে গিয়েছে। আর আজকে ক্লাস হবে না। ছেলেটার কথায় মায়া সহ আমি একটা ধাক্কা খাই। মায়া আমার দিকে তাকিয়ে আছে। দুজন ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি রকির নিথর দেহ পড়ে আছে। রকির বডিটাকে দেখে মায়া আমাকে জড়িয়ে ধরে। মাথা কেটে আলাদা করে দিয়েছে, যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে, প্রত্যেকটা হাত পায়ের আঙ্গুলের নখগুলোকে সম্ভবত প্লাস দিয়ে উঠে ফেলেছে, যাকে বলে ভয়ঙ্কর মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এতক্ষণে এমপি আকাশ সাহেব চলে এসছেন। ছেলের অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। ক্যাম্পাসে চিল্লিয়ে বলে যায়, আমার ছেলেকে যারা এভাবে মেরেছে তার সব কাতে কুত্তার মতো পিটে মারবো, বলে গেলাম। কথাগুলো বলেই আকাশ সাহেব চলে যায়। মায়া আমাকে নিয়ে ভিড় থেকে চলে আসে। মায়া রকির বডিটাকে দেখে বেশ কয়েকবার বমিও করে। এতটা জঘন্যভাবে মানুষ মানুষকে মারতে পারে মায়ের মনে হচ্ছে না। মায়া আমাকে বলে, নিলয়, তোমার মনে হয় রকিকে কোনো মানুষ মেরেছে? কি জঘন্যভাবে মারলো! আমার তো দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন ম্যাম, আমি যতদূর জানি রকির ছেলেটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। হয়তো তাদের কোনো রিলেটিভরা এমন করেছে, আর মরেছে, ভালো হয়েছে। ক্যাম্পাসটা অন্তত শান্ত থাকবে। আচ্ছা চলেন বাড়ি চলে যাই, ক্লাস যেহেতু হবে না। না, বাড়ি যাব না, চলো সামনে পার্ক থেকে ঘুরে আসি। আমি মায়ের কথায় সায় দিয়ে আমরা পার্কে চলে যাই। এদিকে পুলিশ অফিসার সাইদ সাহেব চিন্তিত হয়ে কপালে হাতে বসে আছে। তখনই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ সাহেবের ফোন। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতেই, খোঁজ পেয়েছিস? তোদেরকে শুধু শুধু টাকা দিয়ে রেখেছি, কোনো কাজের না তোরা। এখন আমার নিজেকে বের করতে হবে, রাত জানার আগে সব করতে হবে। রাত শুনলে আমাদের 12টা বাজাবে। স্যার, খুনিকে তা বলতে পারবো না, তবে রকির কাপড় থেকে একটা চিরকুট পেয়েছি। চিরকুটের লেখা, পৃথিবীটা গোলাকার আকৃতির, যাকে বলে খুবই ছোট। আর তোরা সেই পৃথিবীতে থেকে তার থেকে দ্বিগুণ পাপ করে ফেলছিস। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোর ছেলে নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে মজা পেত। আমার আগমন ঘটার সাথে সাথেই তোর আদরের ছোট ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তোর সমস্ত পাপের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দেব। ভালো থাকিস। পরের লাশ কার হবে জানি না। চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল পেয়ে ঘাম ঝরতে শুরু করে। তখনই ফোনে একটা কল আসে। হাতিনের নাম্বার চেক দিয়ে ভয়ে ফোন হাত থেকে পড়ে যেতে নেয়, কারণ ফোন দিয়েছে রাজ। হয়তো রাজ রকির বিষয়ে জেনে গেছে। আকাশ সাহেব কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে ওপাশ থেকে, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। তোমরা আমার ভাইটাকেই দেখে রাখতে পারলে না। আর রকি কয়েকদিন ধরে নিখোঁজ, আমাকে বলোনি কেন? আমি জানতে পারলে আমার ভাইকে আজ মরতে হতো না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। মরতে হবে, খুব বাজেভাবে মরতে হবে, যে কিনা আমার ভাইকে মেরেছে। আমি রাজ, মাইন্ড দিয়ে গেম সাজাই। ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলেই রাজ ফোন রেখে দেয়। আকাশ সাহেব বুঝতে পারছে না কী করবে, কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে। রকির কথা শুনে আসতেছে। ওনার অজানা রাজ আসলে কি হবে? ছেলেটা বরাবরের মতোই পাগল। একমাত্র রাজের জন্য সে আজ এতটা পাওয়ারফুল। তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে, স্যার, আহনাব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রামকালানি দিয়ে হয়তো কিছু জানা যাবে, কারণ ছেলেটার শরীরে অসম্ভব রকমের শক্তি। আমাদের 20 জন ছেলেপুলেকে একাই মেরে শুয়ে দিয়েছিল। আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। একটু সময়ের জন্য অতীতে চলে যায়। আহনাব চৌধুরী আর সে খুব ভালো বন্ধু ছিল। দোষ তারই ছিল। বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে। চেয়েছিল আহনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি তার নাম ডাক ছড়িয়ে পড়বে। যখন আহনাব চৌধুরীর সাথে বেইমানি করে, তখন আহনাব চৌধুরী তাকে জেলে দিয়েছিল। তারপর থেকেই শত্রুতা। তবে সে জেলে থাকাকালীন আহনাব চৌধুরী তার বিজনেস বড় করে ফেলে, হয়ে ওঠে নাম্বার 1 বিজনেসম্যান। আহনাব চৌধুরীর উন্নতি সে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করতে আহনাব চৌধুরীর ক্ষতি করার, তবে এখন পর্যন্ত পেরে ওঠেনি। আচ্ছা নিলয়, তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আজকে যেহেতু সুযোগ আছে, তাহলে তোমার সম্পর্কে কিছু বলবে? মায়ের কথায় আমি চিন্তায় পড়ে যাই, কারণ মায়া যদি আমার অতীত শুনে আমাকে দোষী মনে করে তখন কি হবে। তাই আমি বললাম, আজ মানে আজ, আর এক্ষুনি বলতে হবে। বলো বলছি। আমি বুঝতে পারি এখন মায়াকে হাজার বলার পরও কোনো কাজ হবে না, কারণ মায়া আমার কথা শুনবে না। তাই আমি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে মায়াকে আমার অতীত বলতে শুরু করলাম। বলার পর আমি চোখ খুলে দেখি মায়ের চোখে পানি। তার মানে আমার অতীত শুনে মায়া কান্না করেছে। আমি কিছু বলতে যাবো, তখনই মায়া আমার খুব কাছাকাছি চলে আসে। আমার গালে হাত দিতেই আমি চমকে মায়ের দিকে তাকাই। আমি বুঝতে পারছি না মায়া আমার সাথে কি করতে যাচ্ছে। মায়া হুট করেই আমার গালে চুমু দিয়ে বসে। আমি যেন আকাশ থেকে পড়ি, সাথে সাথে মায়ের থেকে সরে আসি। এতক্ষণে মায়ের ঘোর কাটে। নিচের দিকে তাকিয়ে থেকে বলে,
সরি নিলয়, আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, অতীতে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আর তাতে তোমার কোনো দোষ নেই, তাই কষ্ট পেও না। আমরা আছি তো তোমার সাথে। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মায়ের মুখে গার্লফ্রেন্ড কথাটা শুনে আমি যেন ভ্যাবাচাকা খেয়ে যাই। তখন তো কলেজ থেকে সে চাকরের ন্যায় বাসায় খাটুনি করেছি, আর এখন আমার মতো এতিম ছেলেকে কে পছন্দ করবে? দেখতেও বাজে। তোকে এত কিছু বলতে বলছি, শোন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। মনে থাকলেই ভালো। এখন শোন, মালিক কে, আমি না তুই? কেন ম্যাম, আপনি মালিক? তাহলে তো আমি যা বলবো তোকে শুনতে হবে, তাই না? জি ম্যাম, বলুন। এই তো গুড। তা শোন, আমার কাছে আয়, কথা আছে। জি ম্যাম, বলুন। আমি মায়ের কাছে আসতেই মায়া আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আমি কিছুক্ষণের জন্য থমকে যাই, নিজেকে ছাড়িয়ে নিতে যাচ্ছি, কিন্তু মায়া নিজে সর্বশক্তি প্রয়োগ করে কিস করে ছেড়ে দেয়। ম্যাম, এটা কী করলেন? এটা কিন্তু ঠিক না। আমি কোথায় আর আপনি কোথায়? শোন, ঠিক কোনটা আমাকে শিখাতে আসিস না। তোকে প্রথম দিন থেকেই আমি পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। তাই অন্য মেয়েদের মতো ইনিয়ে বিনিয়ে বলতে পারবো না। আমার মতো করে তোকে জানিয়ে দিলাম, আব্বুকে আমি দেখে নিব। শোন, তুই আমার, তাই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, বুঝতে পারছিস? মায়ের কথায় আমি তো হেব্বি খুশি, কারণ আমি মায়েকে সেই প্রথম দিন থেকে পছন্দ করতাম। তাই মায়ের কথায় শুধু মাথা নাড়াই। আরও বেশ কিছুক্ষণ থেকে আমরা দুজনেই চলে যাই। সকালবেলা খাবার খেয়ে আমি আর মায়ের ভার্সিটি চলে যাই। আমরা দুজন ভার্সিটি গিয়ে কালকের মতো আজকেও স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে দেখি, তবে ভার্সিটির প্রায় পিছনের দিকে। আমরা দুজনেই সেখানে গিয়ে দাঁড়িয়ে জানতে পারি এই শহরের সব থেকে টপ মাস্তান মাসুদকে ঠিক রকের মতোই মেরে ফেলে রেখে গেছে। মাসুদ হচ্ছে রাজের ডান হাত। লাশের সাথে ড্রাগসও পাওয়া গেছে অনেক। লাশ দেখে মায়ের শরীর খারাপ করবে বলে আমি মায়াকে নিয়ে চারুকলায় চলে আসি। দুজনে বসে এগুলো নিয়ে গল্প করছি। তখন মায়া বলে, নিলয়, জানো এই মাসুদ হচ্ছে এখানকার টপ মাস্তান। তাকে এখানকার সবাই ভয় পায়। দিনে দুপুরে মানুষ মেরে ফেলে রেখে যায়, তাকে কেউ কিচ্ছু বলতে পারে না। পুলিশও তাকে ভয় পায়। জানা যায় এই মাসুদ নাকি মাফিয়া রাজের ডান হাত। কিন্তু আজকে তাকেও কেউ এমন বিশ্রীভাবে মারলো। আমার কি মনে হচ্ছে জানো, আমাদের এখানে এমন কারো আগমন ঘটেছে যে রাজের মতো ভয়ঙ্কর মাফিয়ার থেকেও ভয়ঙ্কর। কারণ রাজের নাম শুনলেই মানুষ ভয়ে জড়ো হয়ে যায়। সেখানে রাজের ভাই রাজের লোকদের মেরে যাচ্ছে। মায়ের কথা আমি মনে মনে হাসতে থাকি। তখনই ভার্সিটিতে পুলিশের আগমন ঘটে। লাশটার কাছে কয়েকজন যায়। পুলিশ অফিসার সাইদ আমি আর মায়ের কাছে চারুকলায় আসে। এই ছেলে, তোমার নাম কি? মায়া আর আমি কথাটা শুনে সামনে তাকে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। আমি মায়া পুলিশ অফিসারের সামনে গিয়ে বললাম, স্যার আমাদের বলছেন? হ্যাঁ, এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, আমার নাম নিলয়। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে আমি আর মা দুজনে অবাক হয়ে যায়। মায়া বলে ওঠে, নিলয় কেন থানায় যাবে? ম্যাম, তার নামে আমাদের কাছে কমপ্লেন আছে, তাই ওনাকে থানা যেতে হবে। না, নিলয় কোথাও যাবে না। আপনি হয়তো আমাকে চিনেন না। আমি আহনাব চৌধুরীর একমাত্র মেয়ে। আমি আব্বুকে বলে দিচ্ছি, ওয়েট। দেখুন ম্যাম, উনি থানায় যাওয়ার পর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আমি বুঝতে পারি এখানে তর্ক করলে লাভ নেই, তাই মায়াকে বলি যে আমি থানায় যাব। মায়ের কিছু বলতে গেলেও আমি চুপ করতে বলি। আমি মায়ের থেকে বিদায় নিয়ে পুলিশ অফিসারের কাছে চলে যাই। মায়া তাড়াতাড়ি করে আহনাব চৌধুরীর অফিসে চলে যায়। আহনাব চৌধুরীকে সব কিছু বলার পর ওনাকে নিয়ে থানায় চলে আসে। আহনাব চৌধুরী থানায় যাওয়ার পর পুলিশ অফিসার সাইদ বলে, স্যার আপনি আসতে গেলেন কেন? ফোন করলে আমি চলে যেতাম। হয়েছে, আর বলতে হবে না। নিলয়কে ধরে নিয়ে আসছেন কেন? তার মানে ছেলেটা আপনার পরিচিত? আসলে রকির খুনের সাথে ছেলেটাকে আমরা সন্দেহ করছি, তাই ধরে আনা। সন্দেহের ভিত্তিতে ধরে আনা যায় সাইদ সাহেব? আহনাব চৌধুরীর কথায় পুলিশ অফিসার চুপ হয়ে যায়। আহনাব চৌধুরীর কথায় আমাকে জেল থেকে নিয়ে আসে। আমাকে আনা হলে আহনাব চৌধুরী আর মায়া আমার দিকে তাকে চমকে ওঠে, কারণ আমার সমস্ত শরীরে রক্তে মাখামাখি অবস্থা। দুজন কনস্টেবলের মাধ্যমে ভর দিয়ে আসি। মাথাটা নিচের দিকে করে রাখা, মনে হচ্ছে কোনো খুনের আসামিকে টর্চার করা হয়েছে। আমার এই অবস্থা দেখে মায়াতে আহনাব চৌধুরীর সামনে আমাকে সে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, নিলয় কথা বলো প্লিজ, কথা বলো। এত রক্ত কিভাবে? এই নিলয় কথা বলো প্লিজ। আব্বু, ওরা নিলয়কে কিভাবে মেরেছে? মেয়ের কথায় আহনাব চৌধুরীর চক্ষু লাল বর্ণ ধারণ করে। পুলিশ অফিসার সাইদকে থাপ্পড় মেরে বলতে থাকে, একজন নিরপরাধ ছেলেকে তুলে এনে এভাবে টর্চার করলে তোর চাকরি কিভাবে থাকে আমি দেখব। কথাগুলো বলে আহনাব চৌধুরী কাকে যেন কল দেয়। পুলিশ অফিসার সাইদ তো প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা, কারণ আকাশ সাহেবের কথাই তো আমাকে ধরে নিয়ে এসেছে।
এখন কিভাবে আহনাব চৌধুরীর হাত থেকে বাঁচবে? পুলিশ অফিসার আহনাব চৌধুরীর পায়ে পড়ে যায়, কিন্তু আহনাব চৌধুরী আমার দিকে তাকিয়ে পুলিশ অফিসারকে মাফ করতে পারেনি। একটু পর থানা একটা কল আসে আর বলে পুলিশ অফিসার সাইদকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ অফিসার সাইদের ধারণা ছিল না যে এই সামান্য একটা ছেলেটার পিছনে এত বড় বিজনেসম্যান আহনাব চৌধুরীর হাত আছে। আহনাব চৌধুরী আমাকে এবং মায়াকে নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক্তার আমাকে একদিন বেড রেস্টে থাকার জন্য বলেছে। আহনাব চৌধুরীর মায়ের বাইরে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে দেখি মেয়েটার মুখে চিন্তার চাপ স্পষ্ট। তার মানে মেয়েটা শেষমেশ বডিগার্ডকে ভালোবেসে ফেললো। আহনাব চৌধুরী চিন্তার মাঝে মায়া প্রশ্ন করে বসল, আব্বু তুমি তো আমার খুশির জন্য আমাকে অনেক কিছু দিয়েছ, যাতে আমি খুশি থাকি, তাই না? হ্যাঁ দিয়েছি, কারণ তুই আমার একমাত্র মেয়ে, তোর খুশিতেই আমি খুশি। আব্বু লাস্ট বারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে আমায়? কথা দিচ্ছি, আর কখনো বায়না করবো না। আচ্ছা বুঝলাম, তুই কি চাইবি আমি বুঝতে পেরেছি। যা, আমি মেনে নিলাম, তোর খুশিতেই আমি খুশি। তবে মা, খেয়াল করিস আমাদের জন্য নীলা এভাবে মার খাচ্ছে, তবুও চলে যাস না। নীলাই অনেক ভালো মনের, চিন্তা করিস না। নীলাই সুস্থ হয়ে উঠুক, তোদের 4 হাত আমি এক করে দিব। এখন তো একটু হাসি দে। আহনাব চৌধুরীর কথায় মায়া তাকে জড়িয়ে ধরে। এভাবে যদি প্রত্যেক মা বাবা ধনী গরিব না দেখে তার সন্তানের পছন্দ অনুযায়ী বিয়ে দিত, তাহলে কতই না সৌভাগ্যবান হতো। এদিকে রাজ আকাশ সাহেবের সামনে গম্ভীরে বসে আছে, কারণ তার ভাইকে ও সাথে তার খুব কাছের ডানাত মাসুদকেও রকির মতো খুবই বিশ্রীভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। রাজের চোখ দিয়ে যে কোনো সময় অগ্নি বের হবে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন আকাশ সাহেবের কাছে ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখে পুলিশ অফিসার সাইদ কল দিয়েছে। অতি আগ্রহের সহিত ফোনটা ধরে জিজ্ঞাসা করে, সাইদ, কিছু জানতে পারলি? স্যার, আর জানা, আপনার জন্য আমার চাকরিটা চলে গেল। আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে এখন। মানে কি বলছিস, বুঝিয়ে বল। পুলিশ অফিসার সাইদ আকাশ সাহেবকে সবকিছু খুলে বলে। ফোন স্পিকারে ছিল, রাজও শুনতে পায়। তবে স্যার, একটা জিনিস লক্ষ্য করেছি, আর তা হলো আমরা যখন কোনো আসামিকে টর্চার করি তখন অনেক কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার জন্য। ছেলেটাকে যেভাবে মেরেছি, কোনো নির্দোষ কেউ যদি এর থেকে কম মারা হয় তাহলে দোষ না থাকা সত্ত্বেও স্বীকার করে নেবে। কিন্তু ছেলেটাকে মারতে মারতে 2 জন হাবিলদার হাঁপিয়ে গিয়েছিল, তবুও ছেলেটার মুখ থেকে হাসিটা পর্যন্ত সরাতে পারেনি। আমার মনে হয় ছেলেটার মাঝে নিশ্চয়ই কিছু আছে। পুলিশ অফিসার কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। রাজের মুখে বাঁকা হাসি বয়ে যায়। রাজের হাসি থেকে আকাশ সাহেবের কেমন জানি মনে হচ্ছে। রাজ বেশ চতুর, ছেলেরা তার ঘর থেকে হলে কি হবে, তাকে বেছে আবার কিনতেও পারবে। রাজ আকাশ সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগে, আহনাব চৌধুরী তোমার শত্রু, তার মানে আমারও। আর আহনাব চৌধুরীর বডিগার্ডকে মেরে ফেলতে হবে, কারণ যে একাই 20 জনকে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তার মানে সে সাধারণ কেউ হতে পারে না। আর যেদিন রকির খুন হয় সেদিন থেকে আমি আহনাব চৌধুরীর ও তার মেয়ের বডিগার্ডের ওপর নজরদারি লাগাই। তারা বলল আহনাব চৌধুরীর মেয়ের সাথে নাকি বডিগার্ডের সম্পর্ক আছে, তাই আহনাব চৌধুরী ও বডিগার্ডকে মেরে মেয়েটাকে আমাদের দাসী বানিয়ে রাখবো। সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের হয়ে যাবে। হা হা হা। রাজের কথায় আকাশ সাহেব খুশিতে বাকুম বাকুম করতে লাগে। হেব্বি বুদ্ধি দিয়েছে ছেলে তাকে। তা তাদের কিভাবে আর কখন মারবি তাই বল। কেন, পরশু দিনই সবার খেলা শেষ করব। ক্যাম্পাসেই সবার খেলা শেষ হবে। তুমি আহনাব চৌধুরীকে যেভাবেই হোক ক্যাম্পাসে আনবে। আমার সব লোক ক্যাম্পাস ঘেরাও করে রাখবে। পরশু দিন খেলা হবে, যা আজ পর্যন্ত কখনো হয়নি। সমগ্র ক্যাম্পাস রক্ত দিয়ে লাল করে দিব। হা হা। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে মেতে ওঠে। এদিকে আমাকে নিয়ে বাসায় যাওয়া হয়। আহনাব চৌধুরী তার স্ত্রীকে আমার এবং মায়ের বিষয়ে বললে তিনিও দ্বিমত পোষণ করেননি, কারণ তারা জানে যে আমি কেমন ছেলে। এভাবে 2 দিন চলে যায়। আমি এখন পুরোপুরি সুস্থ। এর মাঝে বেশ কয়েকবার আহনাব চৌধুরীর ফোনে কল দিয়ে ভয় দেখানো হয়েছে। উনি আমার আর মায়ের জন্য বডিগার্ডও নিযুক্ত করেন। আমি না করায় সাপ সাপ বলে দিয়েছিল, তোমার কিছু হলে আমার মেয়েটাকে কে দেখে রাখবে। আমি আর কোনো জোর করিনি। আমি আর মায়া আজকে ভার্সিটি যাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে আমরা দুজনই খুব হ্যাপি। আমি আর মায়া ভার্সিটিতে প্রবেশ করার পরেই আমরা দুজন চারুলতা গিয়ে আড্ডা দিই। তখনই আমাদের কাছে মায়ের ফ্রেন্ড তিশা আসে। কি রে দোস্ত, দুলাভাইকে পেয়ে আমাকে ভুলেই গেলি না? কয়েকদিন আসতে পারিনি, নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ক্যাম্পাসে আসার পর শুনেছি নিলয় ভাইয়ের উপর আবার অ্যাটাক হয়েছে। হ্যাঁ রে, আর বলিস না। যাই হোক, বাদ দে, আয় আড্ডা দিই। তোর সাথে অনেক দিন ধরে আড্ডা দিই না।
মায়া, রাজের ডান হাত মাসুদকে নাকি খুবই বিশ্রীভাবে কে মেরে রেখেছে। অনেক বিশ্রীভাবে। কেন, তুই জেনে কি করবি? আসলেই দোস্ত, যে রাজের লোককে এইভাবে মারতে পারে সে কোনো সাধারণ কেউ না। তাকে সামনে পেলে কিস করতাম। তিশার কথায় আমি ভীষণ খেলাম। মেয়ে বলে কি, এতক্ষণে তাদের আমার কথা মনে পড়লো। কথায় এতটাই মনোযোগ ছিল যে একটু সময়ের জন্য ভুলেই গিয়েছিল। মায়া আমাকে বলে, নিলয় আমাদের জন্য বাদাম কিনে আনবে প্লিজ। মায়ের কথায় আমি বাদাম কিনতে চলে যাই। বেশ সময় চলে যায়, আমি এখনো আসি না। মায়া বেশ বিরক্ত হচ্ছে, মনে মনে ভাবে বাদাম নিয়ে আসলে তোর খবর আছে। একটু পরে ক্যাম্পাসের স্টুডেন্টরা দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। তখন মায়া আর তিশা একজনকে জিজ্ঞাসা করে, আর বলিয়েন না, ক্যাম্পাসে মাফিয়া রাজ এসেছে আর একটা ছেলেকে খুব মারতেছে, সেখানেই যাচ্ছি। ছেলেটা কথাগুলো বলে মাঠের দিকে চলে যায়। মায়ের তিশা দৌড়ে মাঠের দিকে যায়, কারণ আমি এখনো আসিনি। তারা গিয়ে দেখে প্রায় 20টার মতো গাড়ি ক্যাম্পাসের মাঠটা ঘিরে রেখেছে। সবগুলো গাড়িতে মাফিয়া রাজের পোলাপান। মাঠের মাঝে একটা গাড়ির উপর পায়ের উপর পা তুলে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে মাফিয়া রাজ। তার পাশে মায়ের রাখা বডিগার্ডগুলো পড়ে আছে। মাঠের মাঝে একদল পোলাপান গোল হয়ে একজন ছেলেকে মারতেছে। খেয়াল করে তাকিয়ে মায়ের আত্মা শুকিয়ে যায়, কারণ আমার বডিটাই মাটিতে পড়ে আছে। সবগুলো ছেলের হাতে হকি স্টিক। মায়া নিলয় বলে চিল্লে ওঠে। তখনই পাশ থেকে রাজ মায়াকে দেখে বাঁকা এসে বলে, মাফিয়ার মনে প্রথম দেখায় আগুন লাগিয়ে দিয়েছ, সব কয়টাকে শেষ করে তোমাকে আপন করে নিব, হা হা। রাজ কথাগুলো বলে অট্টহাসিতে নেতে পড়ে। এদিকে আকাশ সাহেব আনস চৌধুরীকে ফোন দিয়ে বলে, কিরে হানাপ, কেমন আছিস? আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করেছিস, তা যে কারণে তোকে কল দেওয়া। মেয়ে আর বডিগার্ডকে তো ভালোই সাই দিলি, তা আজকে তাদেরকে বাঁচাবে কে? কুত্তার বাচ্চা, ওদের কিছু হলে তোকে ছাড় দিব না। তুই ওদের কিছু করিস না। করবো না। যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয়, বাকি কথা না হয় এখানে বসে হবে। আনাব চৌধুরী অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নেয়। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব আর তার ছেলে রাজ বসে আছে। বিপরীত পাশে তাকে দেখে মায়া মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে। পাশে আমার রক্তাক্ত বডিটা পড়ে আছে। আহনাব চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায়। মায়া আহনাব চৌধুরীকে দেখে দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আব্বু আমার নিলয় করে মেরে ফেলেছে। আব্বু, নিলয় কথা বলতেছে না। আব্বু, আমিও মরে যাব, নিলয়কে এনে দাও। কথাগুলো বলে মায়া কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশ সাহেব তাদের কাছে এসে বলে, আহানাব, তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজের নামে লিখে দে, না হলে তোকে আর তোর মেয়েকে এখানে মেরে ফেলবো। তুই চিন্তাও করবি না। তোদের কাউকে কিচ্ছু দেব না, কি করতে পারবি কর। এই গার্ডরা এদিকে আসো। আহনাব চৌধুরী বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয়। তাকে দেখে বডিগার্ডদের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আহনাব চৌধুরী ভয় পেয়ে যায়। ভয়ে মেয়েকে জড়িয়ে ধরে শক্ত করে। দেখ আহানাব, তুই যে আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই তোদের গাধের মতোই হবে। এই শহরে এখনো কেউ জন্মায়নি। আমার ছেলে রাজের মুখোমুখি হবে। রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে। তাই আইন কানুনের ভয় দেখাস না, সাইন করে দে। আহনাব চৌধুরী বুঝতে পারে তাদের কথা মানা ছাড়া কোনো উপায় নেই। আহনাব চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভেতর প্রায় 30টার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে। সবগুলো থেকে অনেক পুলিশ অফিসার, আর্মি অফিসার বের হয়। পুলিশ আর্মিদের দেখে রাজ আর আকাশ সাহেব কিছুটা আটকে ওঠে। তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি। একজন এসে সামনের গাড়িটার দরজা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয়। মন্ত্রীকে গাড়ি থেকে বেরোতে দেখেই আকাশ সাহেব আর রাজের গলা যেন শুকিয়ে যায়। আকাশ সাহেবের মাথায় একটা প্রশ্ন, মন্ত্রী সাহেব এখানে কিভাবে? নাকি আহনাব মন্ত্রী সাহেবকে বলেছে? মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলেন। আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আহনাব সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ সাহেব বলে, স্যার আপনি এখানে? আমাকে বললে আমি আপনার কাছে চলে যেতাম। হয়েছে, আর বলতে হবে না। আপনারা দুজন কি করেছেন যাচ্ছেন জানেন? আচ্ছা, আপনাদের দুজনকে একটা গল্প শোনাই। মানুষেরা শিকার করতে জঙ্গলে যায়, আর তারা একটা হলেও শিকার করে ধরে আনে। আচ্ছা বলেন তো, জঙ্গলে যে শিকার যায় তার প্রতি প্রাণের ভয় নেই, কারণ জঙ্গলে তো বিশাল জানোয়ার নির্ক্রুর ভাগ থাকে। তাহলে শিকারী কেন একা শিকার করতে যায় বলতে পারেন? মাহবুব সাহেবের কথায় সবাই চুপ। উনি তো ঠিকই বলেছেন, জঙ্গলে অনেক রকম পশু থাকে, তাহলে কিভাবে শিকারী ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে? কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলে ওঠে, তামান্না, আপনার
পারবেন না? আমি বলেছি কারণ এটা হলো শিকার করার আগে জঙ্গলটা নিজের আওতায় করে শিকার করতে নামে। কারণ শিকারী জানে জঙ্গলে একটা অপেক্ষ ভুল করলেও মৃত্যু নিশ্চয়। তাই আহত রক্ষার জন্য শিকারী নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। তাহলে কেন নিলয় এখানে পরে মার খাচ্ছে? মাহবুব সাহেবের মুখে নিলয় নামটা শুনে সবাই অবাক। তবে মাহবুব সাহেবের কথাগুলো কারো বোধগম্য হচ্ছে না, তাই তিনি আবারও বলতে শুরু করেন। মাফিয়া কিং রাজ মেয়ের পাচার, ড্রাগস, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত, তাই না? তুমি নিজে সবসময় বেশি চালাক মনে করো, তাই না? তোমার থেকে চালাক এখানে আছে। আর হ্যাঁ আকাশ সাহেব, আপনি আপনার পদ থেকে বের করব না, কারণ আপনাদের কাছে এমন একজন এখনো উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। যার হক আপনাদের একটা সত্যি কথা বলতে চাই, যে ছেলেকে এভাবে বেধড়মভাবে পিটিয়েছেন সে কোনো সাধারণ ছেলে না। সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো সব গুন্ডা, জুট, কারুটে, কুম্ফু, এক্সটেন্ট, হিয়ার্স DAWM রেঞ্জ, নিলয় আহমেদ। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। মাফিয়া থেকে একজন সিভিল মানুষে মাফিয়ার বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সে মাফিয়াকে মেরে প্রশংসিত হয়েছে। নিলয় আমাদের খুব কাছের, এখন ইবলিকে মেরে আসছিল। তখন ওকে বলেছিলাম, আমার কাছে কি চাও? নিলয় বলেছিল, আমি চাই আমার কাজে যাতে কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একা করব, কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আচ্ছা তাহলে তাই হবে, তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শোনো, তোমাদের বলছি, তোমাদেরকে আজ কিভাবে মারা হবে জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখে আসব। আর হ্যাঁ আহনাব চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে মেরে জামাই বানাতে চাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিয়ে মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের র এজেন্ট গর্ব নিলয় মাহমুদ। আজ আমি আসি। কথাগুলো বলেই মাহবুব সাহেব চলে যায়। আমার এমন ভয়ঙ্কর পরিষেবে রাজ, আকাশ সাহেব, আহনাব চৌধুরী, মায়াসহ সবাই বেশ চমকে আছে। এতক্ষণ আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই, এখন মনে হচ্ছে আমার কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ শুনতে পায়, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তাই তো পিপিলিকার ডানা ঝাপটিয়ে আকাশে ওড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। তারা সবাই তাকে দেখে আমি গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছি, আর এই লাইনগুলো উচ্চারণ করছি। সারা শরীর রক্তে মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আছড়ে পড়ছে, এজন্য এক ভয়ঙ্কর মানব। তখন আমি রাজের দিকে তাকিয়ে আস্তে করে মুখটা বন্ধ করে মুখ দিয়ে একটা আওয়াজ করি, বুম। আমার মুখে আওয়াজটা সাথে সাথেই ক্যাম্পাসের বাইরে জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবারও ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায়, কারণ ক্যাম্পাসের পিছনে পুরোনো বাড়িটা ব্লাস্ট হয়ে গেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। রাজের মাথা চক্কর দিতে শুরু করে, চেলিয়ে বলতে থাকে, আমার এতদিনে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমার সব শেষ। রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। তখন আমি সিগারেট ছুঁড়ে একটা টান দিয়ে বলতে শুরু করলাম, ওই পুরোনো বাড়িতেই তোর যাবতীয় কালো জিনিস আছে, সেখানে সব কিছুর অ্যাঞ্জাম দিতি, ড্রাগস, গাঁজা, মেয়ে পাচার সহ যাবতীয় কাজ সেখানেই করতি। দেখ তোর সব কিছুই আজ ধ্বংস। তুই এখন রাস্তায় ফকির। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগে, তাই সে চিল্লিয়ে বলে ওঠে, তোকে আজ আমি জ্যান্ত কবর দিব। তুই আমার এতদিনের সব কিছু নষ্ট করে দিয়েছিস, তোর রক্ত দিয়ে গোসল করব। কথাগুলো বলে রাস্তার লোকদের ডাকে আমাকে মারার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া হলো না। আমি মনের সুখে সিগারেট নিয়ে যাচ্ছি। লোকগুলো যখন সামনাসামনি প্রায়, তখন আমি নিজের হাতকে পিস্তলের ন্যায় করে যার দিকে ইশারা করছি সেই মাটিতে লুটিয়ে পড়ছে। এক এক করে সবার নিতর দেহ মাটিতে পড়ে যায়, কপাল বেয়ে রক্ত পড়ছে। রাজ ভয় পেয়ে যায়, তার সবগুলো লোককে কে মারলো? রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোঁয়া বেয়ে আসছে। তার মানে
স্নাইপার দিয়ে কেউ অ্যাটাক করছে। এদিকে আমি উচ্চস্বরে আসতে থাকি আর আস্তে আস্তে বললাম, তোর মতো মাছিকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না, তাই না লাফিয়ে বাচ্চাদের মতো চুপ করে বসে পড়। এতক্ষণ আকাশ সাহেব চুপ করেছিল, কিন্তু এখন একটু সাহস নিয়ে আমাকে বলল, বাবা তুমি আমাদের পিছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদেরকে কেন মারবে? আকাশ সাহেবের কথায় আমি হাসতে থাকলাম আর আস্তে আস্তে বলি, তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছু করিসনি তাই না? আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারবো। আচ্ছা আমি কে তোদের বলে দিই, একটা গল্প শোনাই। আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছি নিশ্চয়ই। সেখানকার চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ, যে ছিল খুবই উদার মনের মানুষ, সবসময় গরিবদের পাশে থাকতেন। কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভব ছিল, ডেলিভারির সময় সন্তান বেঁচে যায়, কিন্তু ওনার স্ত্রী মারা যায়। তখন থেকেই উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখে। উনি সবসময় মনে করতেন ওনার স্ত্রীর শেষ স্মৃতি ওনার ছেলে। ভালোই চলছিল দিন, কিন্তু একদিন দুজন লোক আসে আয়ান মাহমুদের কাছে। এসে বলে ওনার স্ত্রীর দুঃসম্পর্কের আত্মীয় হয়, কাজকর্ম নেই, তাই কাজকর্মের সন্ধানে আসছে। তখন আয়ান মাহমুদের দয়া হয়ে নিজের অফিসেই রেখে দেন দুজনকে। কিন্তু কথায় আছে না, লোভ কখনো মানুষের পিছু ছাড়ে না। ওই দুজনের মনেও লোভ বাসা বাঁধে। তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আয়ান মাহমুদ দুজন লোককে খুবই বিশ্বাস করত, আর এই বিশ্বাসের সুযোগ নেই তারা দুজন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারেনি, চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে সবকিছু বলে। তখন সে বলে, ভাইজান দুনিয়াটাই এমন, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো উপায় বের করবই। এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, ভাতিজাকে নিয়ে রেস্ট করো। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি, প্রেশারে স্ট্রোক করে উনি না ফেরার দেশে চলে যায়, কিন্তু রেখে যায় ওনার ছেলেকে তার ভাইয়ের বাড়িতে। আস্তে আস্তে ছেলেটি সেখানে বড় হতে থাকে, কিন্তু পরের ছেলেকে কীভাবে এতদিন পালবে? চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারতো না, দিনের পর দিন অত্যাচার করত। যখনই চাচি ছেলেটাকে মারত, তখনই ছেলেটি চোখে অগ্নি দাউ দাউ করে জ্বলত। কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র 2জন লোক দায়ী। ওই লোক 2টার জন্য আজ সে বাবাহারা। প্রতিদিন ছেলেটা ওই লোকদের মনে রাখত, একটা মুহূর্তের জন্য ভোলার চেষ্টা করেনি, মনে করত আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখত। তা তোরা জানিস সেই ছেলেটা কে আর ওই লোক 2জনই বা কে? আমার কথাগুলো ক্যাম্পাসে সবাই মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর মায়া বেশি মনোযোগ দিয়ে শুনছিল। আহনাব চৌধুরী আর আকাশ সাহেবও চমকে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আবারও বলতে শুরু করলাম, সেই বিজনেসম্যান আয়ান মাহমুদের ছেলে আমি, নিলয় মাহমুদ। আর যেই 2জন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আহনাব চৌধুরী। আজ যে তোদের এত বড় সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। আজ যে তোদের এত এত সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। তোদের জন্যই আজ আমার বাবাকে হারিয়েছি। আর হ্যাঁ রাজ, তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করছিস তাই না? কিন্তু তোর উপরে একজন মাফিয়া আছে। আচ্ছা তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস? হ্যাঁ, মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল। সে সব খারাপ কাজের সাথে জড়িত। আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্ট দিয়ে করি। আচ্ছা তুই কি জানিস সে মাফিয়া কে? হয়তো জানিস না, তাহলে শোন। এই যে আহনাব চৌধুরীকে দেখতে পারছিস, সেই হলো মাফিয়া কিং ডেভিল। আমার কথায় সবাই চমকে আহনাব চৌধুরীর দিকে তাকায়। সে মাথাটা নিচু করে আছে। এতক্ষণে মায়া তার আব্বুর দিকে তাকায়। আমি আবারও বলতে শুরু করলাম, রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছে থাকে। সবাই রহস্যময়ভাবে চলতে ভালোবাসে, কিন্তু আমি নিলয়ে সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি। মানুষের জীবন কতই না রহস্য নিয়ে ঘেরা। আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরব। সবাই আজ দেখবে আর চমকে উঠবে। হয়তো সামনে যাওয়া হবে, তার জন্য অনেকের সম্পর্কের মাঝে আঘাত আনা হবে। তবে তাই হোক, আজ নিলয় বলবে, সব কিছুর অবসান ঘটাবে। আমি পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরাই। তখন আহনাব চৌধুরী বলে, তুই কীভাবে জানতে পারলি? আমার বিষয়ে শুধু একজন জানে, সে হলো আহনাব চৌধুরী। আজ আমি বলবো আর আপনারা শুনবেন। আচ্ছা রাজ, তোকে একটা প্রশ্ন করি, খেয়াল করে শোন। তোকে কোনোদিন কি আকাশে বাসায় থাকতে দিয়েছে? না, আমি হোস্টেলে থেকেছি, বাসায় যাইনি কখনো। যখন দরকার হয়েছে তখন আব্বু এসে দেখা করে গিয়েছে। রাজ, তোকে যদি আমি বলি আকাশ সাহেব তোর আব্বুই না, তাহলে কি বিশ্বাস করবি? আচ্ছা তুই বল, তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ডুবে রেখেছে,
সবসময় প্রয়োজনে রেখেছে, আর রকিকে সবসময় নিজের পাশে রেখেছে। সব আবদার পূরণ করেছে, আর তোর কোনো আবদার পূরণ করেনি। রকিকে বানিয়েছে চোখের মণি, আর তোকে বানিয়েছে টাকার খনি। তোর আব্বু আম্মুকে আকাশ সাহেব নিজের হাতে খুন করেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেই। রামু কাকা, এদিকে আসেন তো। আমার কথা একজন মুরব্বী লোক ভিড় থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, বাবা, আমি তোমাদের বাড়ির ড্রাইভার ছিলাম। তোমার বাবার নাম কি রহমান শিকদার? আর আকাশ সাহেব কি ওনার বন্ধু ছিল? প্রায় সময় তোমাদের বাসায় আসতো। একদিন যখন তোমাদেরকে নিয়ে ক্লাস থেকে আসছি, সেই দিন বাসায় গিয়ে দেখতে পাই আকাশ সাহেব তোমার আম্মু আব্বুকে খুন করেছে। পুরো বাড়ি রক্তে রঙিন। পাশে তোমার আব্বু আম্মুর নিথুর দেহ পড়েছিল। তোমাদের নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি, কিন্তু ওরা আমার খোঁজখবর নিয়ে আবার আমাকে ধরে ফেলে। আমি তাদের বুঝতে দেইনি যে আমি সব দেখেছি। পরে আকাশ সাহেব আমার কাছ থেকে তোমাদেরকে নিয়ে আসে। তবুও আমি তোমাদের খোঁজখবর নিতাম, কিন্তু তোমার সাথে কথা হয়ে উঠছিল না। তুমি আমায় মাফ করে দিও বাবা। লোকটার কথাগুলো শুনে রাজের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। যাকে নিজের বাবা মনে করে, দিনের পর দিন তার জন্য খেটে খুঁটে নিজের জীবনকে নরকে পরিণত করেছে, সে মূলত তার বাবাই না, তাকে টাকার খনি হিসেবে ব্যবহার করেছে। রাজ আকাশ সাহেবের দিকে রক্তচক্ষে তাকিয়ে দৌড় দিয়ে কলার টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে মুখের মাঝে লাগাতার পাঁচ মারতে থাকে। মুখ দিয়ে গলগল করে রক্ত প্রবাহিত হচ্ছে। তুই আমার আব্বু আম্মুর খুনি, আর আমি কি না তোকে বড়লোক বানানোর জন্য নিজের জীবনটাই দিতে বসেছি? তোকে আজ আমি মেরেই ফেলবো। আর রাজ, এত তারা কিসের? এখনও তো আসল কাহিনী রয়ে গেছে। একটু ধৈর্য ধর, সব কিছু জানতে পারবি। কথাগুলো বলে আমি আস্তে আস্তে মায়ের সামনে গিয়ে দাঁড়াই। মায়ের গালে হাত দিয়ে বলতে শুরু করলাম, মায়া, তোমার অনেক সত্যি জানার আছে। হয়তো তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ তোমাকে এখন তোমার জীবনে চরম সত্যের দিকে এনে দাঁড় করাবো। সব কিছু তোমার উপর ছেড়ে দেব, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। মায়া, আহনাব তোমার আব্বু না। আহনাব তোমার আব্বু আম্মুকে মেরে তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করেছে। নিলয়, এতক্ষণ যা যা বলেছ সব মেনে নিয়েছি। আমার আব্বু মাফিয়া, আমার আব্বু তোমার আব্বুকে খুন করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, আর এখন বলছো আমার আব্বু আমার আব্বুই না? এটা কিভাবে বিশ্বাস করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে আমার আব্বু তোমার আব্বুকে মেরে সম্পত্তি হাতিয়ে নিয়েছে? প্রমাণ দিতে পারবে কি আমার আব্বু মাফিয়ার ডেভিল? জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমাকে এমন প্রশ্ন করবে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, আহনাব চৌধুরী কি তোমাকে তোমাদের বাড়ির পেছনে স্টোররুমের দিকে যাওয়ার জন্য দিত? মায়া চিন্তায় ভরে যায় কি উত্তর দেবে, কারণ আহনাব চৌধুরী মায়াকে ছোট থাকতেই স্টোররুমের আশেপাশেও যেতে দেয়নি। মায়া আমার দিকে তাকিয়ে উত্তর দেয়, না। কারণ কেন জানো মায়া? তোমার নিজের আব্বুকে আহনাব চৌধুরী স্টোররুমে বন্ধ করে রেখেছিল। আমি কথাগুলো বলার সময় ক্যাম্পাসে আরও 2টা গাড়ি প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে সাইফুল বের হয়ে আসে। সাইফুলকে পুলিশের পোশাকে দেখে সবাই অবাক, কারণ সবাই জানে সাইফুল ইউনিভার্সিটিতে পড়ে। মায়া, তিশা সবাই অবাক, আর অবাক হয়ে তাকিয়ে আছে। সবার অবস্থা দেখে আমি বললাম, সাইফুল ভার্সিটিতে ছদ্মবেশে ছিল। সে একজন পুলিশ অফিসার, আমাকে সাহায্য করার জন্যই আনা। আর সাইফুল আমার আগে থেকেই বন্ধু ছিল। তাদের কথার মাঝে সাইফুল গাড়ির দরজা খুলে দিতেই একজন আদি মানুষের মতো লোক বেরিয়ে আসে। সবাই লোকটাকে দেখে কেমন আটকে ওঠে, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলকুলিয়া লম্বা লম্বা, একেবারে আদি মানুষ। সাইফুল লোকটাকে আমার আর মায়ের সামনে এসে দাঁড় করায়। লোকটা সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে রেখেছে। মনে হচ্ছে এই সূর্যের আলোকে উনি ভয় পাচ্ছেন। অনেক বছর ধরে ঘরবন্দি থাকার জন্য আলোকে সহ্য করতে পারছে না। আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম, মারুফ সাহেব, সামনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সেই ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে। দেখুন, আপনার সামনে দাঁড়িয়েছে। আমার কথা ওই লোকটা মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। চাহনির মাঝে মায়া ভরা। লোকটা আস্তে আস্তে মায়ের কাছে যায়, মায়াকে মা বলে রেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাহ নিলয়, বাহ! তোকে আমি আমার চামচা বানানোর জন্য সেদিন এনেছিলাম, কিন্তু তুই তো আমার সব কিছুই নষ্ট করে দিলি। তবে আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমিও প্রস্তুত নিয়ে এসেছি। তোরা সবাই বের হয়ে আয়। আহনাব চৌধুরীর কথা শুনে ক্যাম্পাসের সব দিক থেকে ছেলে পেলে পুরো ক্যাম্পাস ঘেরাও করে নেয়। আপু, তুমি? হ্যাঁ রে, নিলয়া দেখুন ঠিকই বলেছে। আমি তোর আব্বু নই, তোর আব্বু মারুফ সাহেব। আমি তোকে ছোট থাকতে বড় করি, কারণ মারুফের সব সম্পত্তি তোর নামে লেখা। আর তোকে যদি ছোট সময় মেরে ফেলতাম তাহলে সমস্ত সম্পত্তি সরকারের কাছে চলে যেত। তাই তোকে এতদিন আদর স্নেহ
বড় করি। এই সামনে তোর জন্মদিন, তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতাম, কিন্তু মাঝখান থেকে নিলয় সব নষ্ট করে দিল। আমি তো স্টোর রুমে তালা দিয়ে রেখেছি, তাহলে নিলয় মারুফকে কিভাবে পেল? পাপীরা যতই পাপ করুক একটা সময় তারাও ফেসে যায়। সেম তুইও আহনাব চৌধুরী। বেশ কিছুদিন আগে কি মনে করে তোদের বাড়ির পেছনে স্টোররুমের দিকে যাই। আসার সময় কারো আর্তনাতে থমকে যাই, আরও কাছে গিয়ে জানতে পারি কোনো মানুষের। তখন জানালা দিয়ে টপকে ভেতরে গিয়ে মারুফ সাহেবের শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। একটু আশ্চর্য হই, কারণ একজন মানুষকে কিভাবে বেঁধে রাখলো ঘরের ভেতরে এতটা ভয়ঙ্কর। ক্ষণিকের জন্য মনে হলো এটা বাংলাদেশের আয়নাঘর। তারপর আস্তে আস্তে মারুফ সাহেবের কাছ থেকে সব কিছু জানতে পারি। আসলেই একটা কথা আছে না, বাপ বাপকেও ছাড়ে না। এটাই হলো তোর সাথে মিস্টার আহনাব চৌধুরী। বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে একটা কথা কি জানিস, তুই এখনও বাচ্চাই রয়ে গেলি। তোর আব্বুর সমস্ত সম্পত্তি আমরা নেইনি, আর তোর আব্বুকেও আমরা মারিনি। আর তোর আব্বু স্ট্রোক করে মারা গেছে, কে বলেছে তোকে? তোর আব্বুকে খুন করা হয়েছে। তবে তুই বললি আমি মাফিয়া কিং ডেভিল। আরে আমাকে আর একজন মাফিয়া কিং ডেভিল বানিয়েছে। আমরা সবাই তার আন্ডারে কাজ করি। তাকে খুঁজতে যাস না, তাহলে তুইও এমনিতেই মারা পড়বি। দূরে থাক তার থেকে, এতেই তোর মঙ্গল। আহনাব চৌধুরীর কথার মাঝে আকাশে বলে ওঠে, আমরা তোমার সম্পত্তি কিছুটা নিয়েছি, এটা আমরা স্বীকার করি। তবে তোমার আব্বুর মৃত্যুতে আমরা শোকাহত, আর আমরা আমাদের ইচ্ছাতে তোমার আব্বুর সাথে বেইমানি করিনি। তার জন্য আমাদের বড় অঙ্কের টাকা দেওয়া হয়। তোমার আব্বুর সমস্ত সম্পত্তি হলো তোমার। কথাটা বলার আগে কোত্থেকে যেন দুটো বুলেট এসে আহনাব চৌধুরী ও আকাশ সাহেবের কপাল বরাবর লাগে। তারা দুইজনই মাটিতে লুটিয়ে পড়ে। আমি তাকে দেখি একটা মোটরসাইকেলে দুইজন মুখোশধারী লোক এসে গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি পিস্তলটা হাতে নিয়ে গুলি করতে যাব, এমন সময় রাজ আমাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ একটা গুলি এসে আমার শরীর ভেদ করে দিত। কিন্তু রাজ আমাকে ধাক্কা দিয়ে ফেলে নিজে গুলির শিকার হয়। রাজের কাঁধ বরাবর গুলিটা এসে লাগে। আমি মাটি থেকে উঠে দৌড়ে এসে রাজকে ধরি। আমার চোখে আতঙ্ক, কারণ আজ রাজ না থাকলে রাজের জায়গায় আমি থাকতাম। আমি না তোর শত্রু, তাহলে বাঁচালি কেন? আমি মরলে তো তোর ভালোই হতো। তোর জায়গায় তুই থাকতি, কেউ বাধা দেওয়ার থাকতো না। নিলয়, আমি অনেক খারাপ কাজ করেছি রে। তবে জানিস, সব সময় চিন্তা করেছি আমার ফ্যামিলিকে ভালো রাখার। আমি সব সময় আলাদা থেকেছি, সবার আড়ালে। সেই ছোট থেকে আকাশ আমাকে আড়ালে রেখেছে, আমাকে এই পথ নিতে বাধ্য করেছে। তাদের জন্য কি না করেছি। আর আজ সত্য জানলাম, আকাশ সাহেব আমার আব্বুই না, আর আমি তাদের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। আমি আর খারাপ হতে চাই না। নিলয়, আমাকে একটা সুযোগ দে। তোর আব্বুর খুনিকে ধরার জন্য আমিও তোর সাথে থাকবো। একটাবার সুযোগ দে ভাই। রাজের কথায় আমার চোখে পানি চলে এসছে, কারণ আমি রাজের চোখে করুণা দেখতে পাচ্ছি। আজ রাজ সত্যি আহত। যাকে নিজের সব মনে করেছে সে তাকে ব্যবহার করেছে। আমি রাজকে আর কোনো কথা বলার সুযোগ দিইনি, টান দিয়ে বুকের মাঝে নিয়ে নেই। রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গায় দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। আমি খারাপ হতে পারি, তবে ওয়াদা নষ্ট করি না। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। আমি রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলি রাজকে হসপিটালে নিয়ে যেতে, আর বাকি গার্ডদের বলি চলে যেতে। সাইফুল আমাকে কিছু বলতে গিয়েও বলেনি, কারণ আমি সাইফুলকে ইশারা দিয়ে চলে যেতে বলেছি। সাইফুল মায়ের আব্বুকে, রাজকে, বাকিদেরকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা। গোলাগুলির জন্য ক্যাম্পাসে সবাই পালিয়েছে। আমি তো আস্তে করে উঠে সামনে থাকা রমণীর কাছে যাই, হাঁটু ভাঁজ করে বলতে শুরু করি, ছোট সময় থেকে অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। মায়া জানো, আমি ভালোবাসার কাঙ্গাল। আমার একটু ভালোবাসা দরকার। ছোট সময় আম্মুকে পাইনি। জানো মায়া, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করতো। চোখের সামনে থেকে কখনো আড়াল করেনি। সে আব্বুকে ওরা মেরে ফেললো। মায়া, আমি কিচ্ছু করতে পারিনি। তখন থেকে ভালোবাসা নামক মায়াটাকে বড্ড মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষ্যে বলে দূর দূর করে তাড়িয়ে দিত। মায়া, আমি না ভালোবাসার কাঙ্গাল। আমাকে কি একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি, আজন্মকাল তোমাকে ভালোবেসে পার করে দেব। সেই ট্রেনে দেখে তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। তার নাম হয়তো আমি নিজেও দিতে পারবো না। তবে মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? মায়ের চোখে পানি, আমার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, কারণ আমি তাকে যে এত ভালোবাসবো তা মায়ের অজানা।
আসলে ভালোবাসা এমন একটা জিনিস যা হুট করে মানুষের মনে এসে নাড়া দেয়। মানুষ খুবই অদ্ভুত প্রাণী, যাকে সবসময় ঘৃণা করে হুট করে তাকে ভালোবাসতে শুরু করে। একটা গান আছে না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই গানটা উল্টে এমন হলেও পারত, মানুষের মন বোঝা নয় রে নয় সোজা। মায়া হাঁটু ভাঁজ করে আমাকে জড়িয়ে ধরে, সারা মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে অনেক যুগ ধরে ভালোবাসার ক্ষুধার্ত। আমি মুসকে মুসকে হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছি। আজ আমার ভালোবাসা পূর্ণতা পেল। বস, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি, কিন্তু নিলয়কে মারতে পারিনি। নিলয়ের জায়গায় মাফিয়াটা চলে আসে। তোদের দিয়ে ঠিক করে একটা কাজও হয় না। নিলয়ের শ্রাবণ শক্তি হরিণের ন্যায়, আর ঘ্রাণ শক্তি পিঁপড়ের ন্যায়। অবশ্যই ঘ্রাণ শুকতে শুকতে আমার পর্যন্ত এসে যাবে। তোদের আসার দরকার নেই, তোরা অন্য কোথায় চলে যা। নিলয় তোদের খোঁজ করতে করতে অবশ্যই চলে আসবে। কথাগুলো বলে আগন্তুকটা কল কেটে দেয়। এমন সময় একজন মহিলা এসে ঘরে প্রবেশ করে। মহিলাটি লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, তোমার এমনটাই হবে। ছেলেটাকে কতই না কষ্ট পেতে হয়েছে, কাউকে ছাড়বে না। যদি শুনে তুমি তার আব্বু খুনি, তাহলে তোমাদেরকেও ছাড়বে না। সত্যের জয় অবশ্যই হবে। কথাগুলো বলে মহিলাটি ঘর থেকে বের হয়ে যায়। লোকটা চেয়ারে হেলান দিয়ে সিগারেট টান দিয়ে বসে চিন্তা করতে থাকে, আমাকে সে তার আব্বুর সাথে মেরে ফেলতো, কিন্তু আমার আব্বু অর্ধেক সম্পত্তি আমার নামে করে দেয়। যদি আমাকে ছোটোবেলায় মেরে ফেলতো তাহলে সব সম্পত্তি সরকারি ফাউন্ডেশনে চলে যেত, তাই আমাকে বাঁচিয়ে রাখা। কিন্তু সে জানতো না যে আমি সবার আড়ালেই র এজেন্সিতে চলে যাব। আমি যে র এজেন্সিতে, তা সে আজকে জানতে পারে। আমার সম্পর্কে সব কিছু জেনে কেঁপে ওঠে। এখন তার মনে হচ্ছে দুধ দিয়ে কালসাপ পুষে নিত। আগন্তুক আর ভাবতে পারছে না। ফোনটা নিয়ে একজনকে কল দেয়। এদিকে সাইফুর রাজকে হাসপাতালে নিয়ে গুলি বের করায়। কিছু গার্ডদের দিয়ে মারুফ সাহেবকে সেলুনে পাঠিয়ে চুলদারি কাটিয়ে আনে। আমি আর মায়া হাসপাতালে এসে পৌঁছাই। রাজ এখন সুস্থ, বাড়ি নিয়ে যেতে পারবো। আমি চিন্তা করি সবাইকে নিয়ে আকরাম চৌধুরী যেখানে থাকতো সেখানেই নিয়ে যাব। সবাইকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে প্রবেশ করতেই আকরাম চৌধুরীর স্ত্রী এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, মায়া, তোকে কিছু সত্যি কথা বলা দরকার। আমি তোর আসলে আম্মু বা আকরাম তোর আব্বু নয়। আকরাম তোর আব্বু আম্মুকে মেরে ফেলেছে। আমি তোদের বাড়িতে কাজ করতাম, তোর আব্বু আম্মুকে মেরে তোকে দেখে রাখার জন্য আমাকে রাখে। কথাগুলো বলে কান্না করতে থাকে। তখনই মারুফ সাহেব প্রবেশ করে। ওনাকে দেখে নীলিমা বেগম বেশ অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই মারুফ সাহেব বলে, তবে আর কিছু বলতে হবে না, আমাদের সবার জন্য খাবার রেডি করো। রহিমা আর নীলিমা বেগম দুজনে রান্না করতে চলে যায়। সবাইকে রুম দেখিয়ে আমিও নিজের রুমে গিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। কি আমার আব্বুকে মারতে পারে? তখনই আমার মনে পড়ে যায় আমার আব্বু তো আমাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। আমি দৌড়ে যাই আমার ব্যাগের কাছে, কারণ আব্বুর শেষ স্মৃতি নিজের সাথে রেখেছিলাম। আমি ব্যাগের সামনে গিয়ে হাত দিতেই ইঞ্জেকশনের ন্যায় কি যেন একটা পিঠের মধ্যে পুশ করা হয়। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হতে শুরু হয়। যখন চোখ খুলি তখন নিজেকে একটা বিশাল মাঠের মধ্যে আবিষ্কার করি। ভালো করে খেয়াল করে দেখি এটা আমাদের ময়মনসিংহের কলেজের মাঠ। তাকে দেখি মায়া, রাজ, মারুফ সাহেব সবাইকে বেঁধে রাখা হয়েছে। আমার মাথাটা ঝিমঝিম করে ওঠে, চোখে ঝাপসা দেখতে পাই, ভালো করে তাকানোর শক্তি পর্যন্ত নেই। তখনই এক বালতি গরম পানি আমার শরীরে ঢেলে দেওয়া হয়। শরীর পুড়ে যাওয়ার উপক্রম। আমি জোরে চিল্লে উঠি। তখনই একটা কণ্ঠস্বর শুনতে পাই। আস্তে আস্তে মাথাটা উপরে তুলে তাকিয়ে দেখি একজন আগন্তুকের মুখে মাস্ক পরা, মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে পাক্কা মাফিয়া। আগন্তুকটা আমার কাছে এসে বলতে শুরু করে, ভাতিজা কেমন আছিস? তোর প্রাণ কই মাসের রে? এত লোক লাগানোর পরও তুই দিব্য আমার পর্যন্ত পৌঁছে গেলি। কিন্তু আজ তোকে মরতেই হবে। তোকে বাঁচিয়ে রাখলে আমার নিজের ক্ষতি। কখনো শুনেছিস একই জঙ্গলে দুজন রাজা থাকে? শুনিসনি। তাই আমিও চাই তোকে মেরে আমি আমার রাজত্ব চালাবো। লোকটার ভয়েস শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল, কারণ ভয়েসটার কারণে আমার এই আপন চাচা আকরাম সাহেবের কণ্ঠস্বর। তার মানে সবকিছুর পেছনে চাচাই ছিল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, চাচা, চাচু তুমি? ওরে বাপ, আমি সব কিছুর মাস্টার মাইন্ড। কি করতাম বল? তোর আব্বুকে না মারলে আমি কিভাবে সম্পত্তি পেতাম? আচ্ছা শুন, তোকে গল্পটা বলি। শফিউল নামের একজন লোকের সুখের সংসার ছিল। লোকটা একজন বড় বিজনেসম্যান ছিল। লোকটা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের সুখের সংসার খুব ভালোভাবেই চলছিল।
লোকটার ঘর আলো করে তার একটা ছেলে সন্তান হয়। ছেলেটার নাম দেওয়া হয় আয়ান মুহাত। কিন্তু তাদের সুখের সংসার বেশি দিন টিকেনি। শাফিউল সাহেবের স্ত্রী ক্যান্সার ধরা পড়ে। দেশ বিদেশে ঘুরেও লাভ হয়নি। শেষ সময়ে ওনার স্ত্রী ছেলে আয়ানকে দেখে রাখার জন্য শফিউল সাহেবকে বলে আবার আরেকটা বিয়ে করতে। তখন উনি ওনার বিধবা বিয়ে করে। ওনার প্রিয় একজন ছেলে ছিল। জানিস ছেলেটাকে? সবাই আকরাম সাহেবের কথায় তার দিকে তাকিয়ে আছে। আমি মাথাটা নিচু করে রেখেছি। আকরাম সাহেব আবারও বলতে শুরু করে, ছেলেটার কেউ না, আমি ছিলাম। আকরাম সাহেবের কথায় সবাই বিস্মিতভাবে তাকিয়ে থাকে। তাদের মাথায় কিছুই ঢুকছে না। তবে আমার আস্তে আস্তে সব পরিষ্কার হতে থাকে। শফিউল সাহেব আয়ানকে খুব ভালোবাসতেন। তার সাথে আমার মাও তাকে আমার থেকেও বেশি ভালোবাসত। এগুলো আমার একদম সহ্য হতো না। আয়ানের আসল মা মারা গেছে, তা আয়ান কখনো জানতেই পারেনি। তবে একদিন আম্মু আমাকে রুমে নিয়ে সব কিছুই বলে। তখন থেকে চিন্তা করতে থাকি কিভাবে আয়ানকে রাস্তা থেকে সরানো যায়। কারণ শফিউল সাহেবের সব সম্পত্তি আয়ানের নামে করে দিয়েছিল। আর আমি সৎ ছেলে, তাই আমাকে উনি একটা কোম্পানি দেয়। আমি আয়ানকে খুব হিংসা করতাম, তবে তাকে কখনো বুঝতে দেইনি। তাই চিন্তা করি একজন একজন করে সবাইকে মারব। তার জন্য একদিন আমাদের গাড়ির ব্রেক কেটে দেই, যেটা করে আয়ান কলেজে যেত। কিন্তু আম্মু আর শফিউল সাহেব ওই দিন আয়ানের গাড়িটাই শপিং করার জন্য বেরিয়ে নিয়ে যায়, যার ফলে ব্রেক ফেল করে ওনারা ওই দিন মারা যায়। উনি অনেক কেঁদেছিল, কারণ যতই হোক আমার আম্মুও ছিল। তবে সব রাগ আয়ানের উপর যায়। যেখানে তার মা মারার কথা সেখানে আমার আম্মু মারা গেল। সেদিন থেকে চুপ থাকি। আস্তে আস্তে সময় যেতে থাকে। আয়ান বিয়ে করে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে হারিয়াকে। যাকে আমি পছন্দ করতাম তাকেই আয়ান বিয়ে করে নেয়। সেদিন থেকে চিন্তা করি সব কয়টাকে মেরে আমি সব কিছু রাজা হব। কিছুদিন পর শুনতে পারি হারিয়া গর্ভবতী। ডেলিভারির দিন হাসপাতালে আমি ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে হারিয়াকে মেরে ফেলি। কিন্তু হারিয়ার গর্ভে যে সন্তান জন্ম নিলয়ের, মাঝখানে নিলয় আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আয়ান নিলয়কে আস্তে আস্তে করে বড় করতে শুরু করে। আহানা বা আকাশকে আমি হারিয়ার ভাই বানিয়ে পাঠাই। আয়ানকে ফকির বানিয়ে দেই। আয়ান এসে আমার কাছে আশ্রয় নেয়। তবে আয়ান ছিল খুব চতুর। সে হাল ছাড়েনি, সব কিছুর বিষয়ে খোঁজ নিতে শুরু করে। লাস্ট পর্যায়ে জেনে যায় আমি সব কিছুরই পিছনে। ওই দিন আয়ানকেও মারতে হয়। স্টক বলে চালিয়ে দেই। তবে নিলয়ের নামে কিছু সম্পত্তি লিখে দিয়ে যায়। তার জন্য নিলয়কে আমার কাছে রেখে বড় করতে থাকি। সেখানেও একটু গেম খেলিয়েছি। রাধিকাকে দিয়ে আমি নিলয়ের মার খাওয়াতাম, যাতে নিলয় আমার কথা মেনে চলে আর আমাকে বিশ্বাস করে। কিন্তু রাধিকা ছিল খুব নরম মনের। সে নিলয়কে মেরে আবার যখন নিলয় ঘুমিয়ে যেত তখন মলম লাগিয়ে দিত। মারার জায়গাগুলোতে সম্পত্তি লিখে নেওয়ার পর রুহনিকে দিয়ে গেম খেলে নিলয়কে বের করে দেই। রুহনি করতে চায়নি, বাধ্য হয়ে করছে। তবে নিলয় যে RAW তা জানতাম না। যাই হোক, এখন নিলয়ের সাথে সাথে বাকিদের শেষ করে দিতে হচ্ছে। হা হা হা। আমার চাচার কথা শুনে আমি তো অবাক। কত সুন্দর করে গেম খেললো আমারই সৎ চাচা, যাকে আমি সবচেয়ে আপন মনে করতাম সেই সৎ। আর আমার সব কিছু কেড়ে নেওয়ার মানুষ বের হলো, আর যাদের ঘৃণা করতাম তারাই আপন বের হলো। তার মানে রোহানি আর রাধিকা চাচি নির্দোষ। বাহ, দুনিয়াটা কতই অদ্ভুত। যাকে আপন ভাবা হয় সেই বের হয় শত্রু, আর যাকে শত্রু ভাবা হয় সেই হয় আপন। আমি উচ্চস্বরে হাসতে থাকি। হাসতে হাসতে বললাম, বাহ চাচা, তোমার মাস্টার প্ল্যানিং অসাধারণ। তবে ছোট্ট একটা ভুল করে ফেলেছ। ভুলটা হচ্ছে সাইফুল তোমার গুপ্তচর, তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর আমার যাবতীয় খবর সাইফুলই তোমাকে দিত। আমি জানতে পারলাম কিভাবে, তাই তো? রাতে যখন আমি নিজের ঘরে যাই তখন একজনের ফিসফিস করে আলাপ শুনতে পাই। ফলো করে দেখি সাইফুল কার সাথে জানি কথা বলছিল। কান পেতে শুনতে পাই আজকে রাতে আমাদেরকে কার কাছে জানি নিয়ে যাবে। তখনই আমি আমার লোকদের মেসেজ দিয়ে রাখি। আমার কথায় চাচার চোখ রক্তবর্ণ হয়ে যায়। তিনি চিল্লিয়ে বলেন, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে তার লোকদের ইশারা করে আমাকে মারার জন্য আসতে আমি নিজের সর্বশক্তি দিয়ে রশির মধ্যে টান দিয়ে হাত খুলে ফেলি। হিরো স্টাইলে এক একজনকে মাটিতে লুটিয়ে দিচ্ছি।
বাকি কয়েকজন বন্দুক বের করে গুলি করতে যাবে, এমন সময় সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম সাহেব দেখে পুরো মাঠে কমান্ডো দিয়ে ভরে গেছে, পালানোর কোনো সুযোগ নেই। তবুও আকরাম সাহেব দৌড় দেওয়ার সাথে সাথেই আমি আকরাম সাহেবের পায়ে গুলি করি। একে একে সবার বাঁধন খুলে দেওয়া হয়। মায়ের বাঁধন খোলার সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি সবাইকে ইশারা করে নিয়ে যেতে বলি, মায়াও চলে যায়। আমি একজনকে ইশারা করতেই সাইবুলকে নিয়ে আসা হয়। দেখে বোঝাই যাচ্ছে বেতরকভাবে পেটানো হয়েছে। আমি সাইবুলকে বললাম, তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই কি করলি? আমার সাথে বেমানি করলি? যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কখন আমার সামনে আসিস না। আমার কথায় সাইবুল খোঁড়াতে খোঁড়াতে চলে যায়, কারণ তার বলার কিছুই নেই। সে নিজে অনুতপ্ত, বেমানি করার পরেও যে ছেড়ে দিয়েছি এটাই অনেক। আমি আকরাম সাহেবকে বললাম, তোমাকে আমি আমার জীবনের আইডল মনে করতাম, আর সেই তুমি কেনা আমার সব কিছু কেড়ে নিয়েছ। তোমার কোনো মাপ নেই। কথাগুলো বলেই আমি একজন কমান্ডোকে ইশারা করতেই আকরাম সাহেবকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। আমি বাসায় চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই রাধিকা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাইকে নিয়ে এখানে আসা হয়। আমাকে দেখে রাধিকা বেগম ঝাপটে ধরে কান্না করে দেয়। আমার মনে কোনো অভিযোগ নেই, কারণ সব কিছু এখন আমার জানা। রুহানি এসে আমার কাছে মাপ চায়, আমি তাকে মাপ করে দেই। সকালে নিউজে দেখানো হয় আকরাম সাহেবকে খুব বাজেভাবে মারা হয়েছে, যেন মৃত ব্যক্তিও তার আশেপাশে থাকতে ভয় পাবে। আমার আর মায়ের বিয়ের দিনও ঠিক করা হয়। আজকে আমার বাসর রাত। রাজের সাথে আড্ডা দিচ্ছি, তখন রাজ বলে, নিলয়, যা, তোর মায়া তোর জন্য বসে আসে, তোকে আর বসিয়ে রাখবো না। কয়েকদিন পর আমিও আমার মায়াবতীকে বিয়ে করে নিব। মাফিয়াগিরির চক্করে তাকে অনেক কষ্ট দিয়েছি। তোর মায়াবতী আছে? নাম কি বল? তার নাম হলো জান্নাত। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমাকে ভালোবাসতো, কিন্তু মাফিয়াগিরির জন্য শত্রু ভরে যাই। বাধ্য হয়ে তাকে লাইফ থেকে সরিয়ে দিই, তবে এখন আপন করে নেব। আচ্ছা, চিন্তা করিস না, আমিও সাথে আছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। কথাগুলো বলে আমি চলে যাই। ঘরের ভেতর যেতে ভয় করছে, তবুও মনে সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করার পরে খাটের দিকে তাকাতেই চোখ ফেরাতে পারি না, কারণ লাল শাড়ি পরে নববধূ বসে আছে। আমি আস্তে আস্তে খাটে বসে যে মাকে টাচ করতে যাব। আমাকে একদম টাচ করবে না। তোমাকে নিয়ে আমার মনের ভিতর অনেক রহস্য বাসা বেঁধেছে। আগে তার সব কটার উত্তর দাও, পরে আমাকে ধরার পারমিশন দিব। আচ্ছা বলো, তোমার মনে কিসের প্রশ্ন? তুমি এই বয়সে এজেন্সিতে কিভাবে? আর তোমার জন্য মন্ত্রী সাহেবই বা আসলো কেন? আর এত ভালো ফাইটার্স কিভাবে হলে? আচ্ছা তাহলে শোনো, আমাদের কলেজে একবার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবকে ইনভাইট করা হয়। উনি আসার পর যখন স্টেজে ভাষণ দিচ্ছিল, তখন আমি ছিলাম অনুষ্ঠানে। একটা বিল্ডিংয়ের উপর চোখ আটকে যায়। একজন লোক স্নাইপার নিয়ে মন্ত্রী সাহেবকে মারার জন্য বসেছিল। যখন গুলি করবে, তখন আমি মন্ত্রী সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। বাঁচানোর জন্য মন্ত্রী সাহেব আমাকে বলেছিল যা চাই তাই দেবে। আমি তখন কিছু চাইনি, ফলে উনি কার্ড দিয়ে বলেছিল আমার যদি কখনো প্রয়োজন হয় তাহলে যেন ওনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করি। আর রইলে ফাইটার্স, আমার আব্বুর বন্ধু, উনি সব ফাইটিং পারে, কুংফু, ক্যারাটে, সব ধরনের। ওনার কাছ থেকে আমি প্রতিদিন রাতে গিয়ে শিখে এসেছি। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেদিন মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলেছিলাম আমাকে যেন র এজেন্সিতে দেয়। উনি কোনো প্রশ্ন ছাড়াই বলে দেয় আর কিছু। মায়ের আর কোনো প্রশ্ন থাকে না। পরে আবার বলে, আচ্ছা আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো, এটাই তোমার কাজ। তুমি থেকে যাওয়ার আর্জি জানালে আমি আঁকড়ে ধরার গল্প বসি। তুমি রেখে দেওয়ার স্বপ্ন বললে আমি মুহূর্ত জমিয়ে মুচকে হাসি। তুমি দূরে যাওয়ার ভয় দেখালে আমি মেঘ করে বৃষ্টি বনি। তুমি হারিয়ে যাওয়ার পথ খুঁজলে আমি তারার মাঝে ঘর কিনি। তুমি অভিযোগের হিসেব কষলে আমি অভিমান ভুলে কাব্য লিখি। তুমি আক্ষেপ নিয়ে রাস্তা বদলালে আমি ছায়াপথ হয়ে তোমায় দেখি। তুমি তোমার পথে চলতেই পারো, সাথে না হয় আমায় রেখো, আমি আমার মতোই সামলে নেব। তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, হবে কি তুমি আমার? আমার মুখে এমন কবিতা শুনে মায়া আমার বুকে মাথা লোকায়। একরাশ লজ্জায় এসে বাসা বাঁধে। আমি মায়ের মুখটাকে আস্তে আস্তে আমার মুখের কাছে নিয়ে আসি। মায়ের ঠোঁট অসম্ভব রকম কাঁপছে। আমি মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে অন্য রাজ্যে চলে যাই। 4 ঠোঁট এক করে দেই। মায়াও রেসপন্স দিতে শুরু করে। মায়ের রেসপন্স পেয়ে আমি যেন উন্মাদ হয়ে যাই। মায়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি, খাটে শুয়ে দেই। তখনই মায়া বলে, আরে আরে কি করছো? সবাই দেখছে তো। কে দেখছে? কে আবার? তোমার পাঠক পাঠিকাগণ। আমি তো ভুলে গিয়েছি। আপনারা যান, সবাই কাজে যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন গল্পে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।